ডিভিশনটা দিব পরিপাক ও শোষণ থেকে কি দরকার, আসলে সৃজনশীলের জন্য দরকার, বা স্পেশালি কোন কোন জায়গা থেকে বেশি এমসিকিউ আসে সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো খুব অল্প সময়ের জন্য। চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে সৃজনশীল বেশি আসে সেগুলো আমি আগে থেকে লিখে রাখছি। দেখো, শর্করা, আমিষ ও স্নেহের পরিপাক, ঠিক আছে। এই চ্যাপ্টারে কিন্তু মূলত 3টা খাবার পরিপাক নিয়ে কথা বলে, শর্করা, আমিষ আর স্নেহ। এই 3টার পরিপাক কেমনে হয় এগুলো নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে সৃজনশীলের জন্য। যে কোনো একটা খাবারের পরিপাক বলতে পারে, যেমন উদ্দীপকে বলতে পারে যে কুতুব সাহেব সকালবেলা ভাত রুটি দিয়ে ডিম খেলো, রুটি আর ডিম খেলো, ঠিক আছে, রুটি খাইলো কি দিয়ে, ডিম খেয়ে, এবং সে আলু ভাজিও খাইলো। এবার উদ্দীপক দিয়ে দিছে এভাবে, কারণ উদ্দীপকের দেওয়ার পরে প্রশ্নের গতে বলছে যে ভাত যে খাবারটা খাইছে সেই খাবারের পরিপাক আলোচনা করো। ভাত বলে তোমরা বুঝতে হবে শর্করা পরিপাকের কথা বলছে। তারপর ধরো প্রশ্ন করলো ডিম খাইছে, ডিমের পরিপাকটা আলোচনা করো। ডিমের মধ্যে নর্মালি শর্করা, আমিষ, স্নেহ 3টাই থাকে, বাট স্পেশালি যদি ডিমের কোনো অংশ ইন্ডিকেট করে দেওয়া হয়, যেমন ডিমের সাদা অংশের মধ্যে কি থাকে, প্রোটিন, তখন তোমাকে প্রোটিন পরিপাক আলোচনা করতে হবে। স্পেশালি বলতে পারে যে সে অনেক বেশি চর্বি জাতীয় খাবার খাইলো, তাহলে এখানে চর্বি মানে কি, ফ্যাটের পরিপাক আলোচনা করো। এভাবে করে উদ্দীপক দেখে তোমাকে বুঝতে হবে যে আসলে কি চাইছে। তারপরে দেখো পাকস্থলীয় ক্ষুদ্রান্তে পরিপাক ব্যাখ্যা করো। মুখের পরিপাকটাও আসে বাট খুব অল্প, আমি এখানে অ্যাড করে দিই, মুখেও মাঝে মাঝে পরিপাকটা আলোচনা করতে বলে, মুখের পরিপাক। এইসব জায়গায় কোনখানে কোন খাবার পরিপাক হয়, ধরো তোমাকে একটা চিত্র দিয়ে দিবে, যে চিত্রের মধ্যে ধরো মানুষের পরিপাকতন্ত্র পুরোটা আগানো থাকবে কিন্তু লেবেল করা থাকবে না। ধরো মুখ থেকে বের করবে এ, অন্নল থেকে বের করবে বি, পাকস্থলী বের করবে সি, লিভার থেকে বের করবে ডি, ক্ষুদান থেকে বের করবে ই, বৃহদন্তে দিবে ডি। এভাবে তোমাকে চিনতে হবে কোনটা কোন জায়গা। তাহলে প্রথমে তোমাকে চিনতে হবে, তারপর তোমাকে বলবে যে সি স্থলে খাবারের পরিপাক আলোচনা করো, মানে কি পাকস্থলীতে খাবারের পরিপাক আলোচনা করো। বা বলবে ডি স্থলে খাবারের পরিপাক আলোচনা করো, মানে কি ক্ষুদ্রান্তে খাবারের পরিপাক আলোচনা করো। বা এ স্থলে খাবারের পরিপাক আলোচনা, এ মানে কি ছিল মুখ, তাহলে মুখ করে খাবারের পরিপাক আলোচনা করো। এভাবে করে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তারপর দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ, যৌক্তিকের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। যৌক্তিকের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন এখানে আসে। প্রশ্নটা এভাবে দিয়ে দেয় যে যকৃৎকে কেন জৈব রসায়নাগার বলা হয়, আলোচনা করো। এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা ডাইরেক্ট চিত্র দিয়ে দিতে পারে, চিত্রের মধ্যে ধরো লিভারের জায়গায় বা যকৃতের জায়গায় ধরো একটা মার্ক করে দিল এক্স, তারপরে বলে এক্স স্থলে বিপাকের ভূমিকা আলোচনা করো। প্রশ্ন এভাবে করতে পারে। বা প্রশ্ন এভাবে হইতে পারে যে কুতুব সাহেব ক্লাসে পড়াচ্ছিলেন আমাদের দেহে একটি বড় আকৃতির গ্রন্থি আছে যেটা কিনা মানব দেহের সব থেকে বড় গ্রন্থি এবং এটা পরিপাক তন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে মানব দেহের সব থেকে বড় গ্রন্থি বলে বুঝতে হবে এটা যকৃৎ। তারপর সৃজনশীলের ঘতে উচ্চতর দক্ষতা বললো উক্ত গ্রন্থিটিকে কেন জৈব রসায়নাগার বলা হয়, প্রশ্ন আসতে পারে এভাবে। তারপরে অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি কারণ একাধারে অন্তঃক্ষরা বহিঃক্ষরা হিসেবে কাজ করে, কেন একে মিশ্র গ্রন্থি বলা হয়। ধরো উদ্দীপক কেমন আসতে পারে যে কুতুব সাহেব ক্লাসের মধ্যে বললেন পরিপাক তন্ত্রের মধ্যে একটা বিশেষ মিশ্র গ্রন্থি আছে যেটা দেখতে কিসের মতো, মরিচের মতো, যেটা মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। তারপর প্রশ্নে গতে বলে দিল কেন মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে, বা ঘতে বললো যে কুতুব সাহেবের বক্তব্যটি পর্যালোচনা করে কেন মিশ্র গ্রন্থি বলতেছে, প্রশ্ন আসতে পারে। প্রশ্নে দিয়ে দিতে পারে পরিপাক তন্ত্রের চিত্র আঁকাই দিবে, চিত্র আঁকাই দিয়ে অগ্নাশয় থেকে হয়তো বা বের করবে ওয়াই, তবে বলবে ওয়াই স্থলে কি ঘটে বা ওয়াইকে কেন মিশ্র গ্রন্থি বলে আলোচনা করো। প্রশ্ন এইভাবে করতে পারে। পরিপাকে হরমোন ও স্নায়ুতন্ত্রের ভূমিকা, এটা অল্প কিছু জিনিস এখান থেকে জানতে হয়, আমি তোমাদের বলে দিব। সৃজনশীলের ক্ষতেই নর্মালি আসে। স্থূলতা, স্থূলতা থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। যেমন কুতুব সাহেব ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন আপনার বিএমআই স্বাভাবিক ওজনকে পার করে গেছে, আপনি এখন স্থূলতার প্রথম স্তরে আছেন। তারপরে গতে আর ঘতে বললো যে স্থূলতা কেমনে পরিমাপ করা হয় বা বিএমআই কিভাবে পরিমাপ করা হয়। বা প্রশ্ন ঘতে এভাবে দিয়ে দিল যে এরকম কারণ কেন হয়েছে কুতুব সাহেবের, বা কুতুব সাহেবের কেমন পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে, বেরিয়াট্রিক্স কি, স্থূলতা কি, এটা প্রশ্ন চলে আসে সৃজনশীলে। বুঝতে পারছো? তাহলে সৃজনশীলের প্রশ্ন এইগুলোর মধ্যেই ঘুরপাক করে। এমসিকিউর জন্য অনেক কিছু আছে, তোমাদের এমসিকিউ আসলে এই চ্যাপ্টারে বলে শেষ করা সম্ভব না, বাট এই কয়টা পার্ট থেকে আসলে এমসিকিউ বেশি আসে পরীক্ষা, তো আমি এখানে ধাপে 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 আসবো। ঠিক আছে, এইগুলা এই যে প্রশ্ন সৃজনশীল এইগুলোর মধ্যেই আসে। সৃজনশীল প্রশ্ন কয় ক্যাটাগরি হইতে পারে দেখো, সৃজনশীল প্রশ্ন 3টা ক্যাটাগরি হইতে পারে। ক্যাটাগরি 1 উদ্দীপক, উদ্দীপক, নাটকীয় উদ্দীপক। নাটকীয় উদ্দীপক, নাটকীয় উদ্দীপক মানে হচ্ছে কুতুব সাহেব ক্লাসের মধ্যে পড়াচ্ছে বা কুতুব সাহেবের পেটে ব্যথা শুরু হয়েছে, কুতুব সাহেবের লিভার ফেল করছে, কুতুব সাহেব ডাক্তারের কাছে গেছে বলছে আপনি অনেক মোটা হয়ে গেছেন। তারপর দেখো ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 তে কি আসতে পারে, ক্যাটাগরি 2 তে আসতে পারে চিত্র, চিত্র ও এক্স ওয়াই জেড চিহ্নিত। চিত্র আসতে পারে, চিত্রের মধ্যে এক্স ওয়াই জেড চিহ্নিত করা থাকতে পারে, ওটা দেখে তোমাকে চিনতে হবে, ওটা দেখে তোমাকে আনসার করতে হবে, এটা একটা প্রশ্ন।
আরেকটা প্রশ্ন কি, ক্যাটাগরি 3, সেটা হচ্ছে এরকম যে এ সমান সমান শর্করা অথবা মুখ, বি সমান সমান আমিষ অথবা বিয়ের জায়গায় থাকতে পারে পাকস্থলী, আর সি সমান সমান ধরো স্নেহ, এবং স্নেহর জায়গায় সি এর জায়গায় থাকতে পারে অন্ত্র। এ বি সি দিয়ে বলতে পারে, এ সমান সমান মুখ, বি সমান সমান পাকস্থলী, সি সমান সমান অন্ত্র। ওরা গতে বলে দিল যে বিতে খাবারের পরিপাক আলোচনা করো, বা ধরো ঘতে বলে দিল যে এ খাবারটি কেমনে পরিপাক হয়। প্রশ্ন হইতে পারে এইভাবে, এভাবে প্রশ্ন হইতে পারে। তো এরকম একটা প্রশ্ন দেখলাম ক্যাটাগরি 3, যেখানে এ বি সি দিয়ে উল্লেখ করে দেবে এটা। আচ্ছা, খাদ্যবস্তুর শোষণকে আমি এখানে উল্লেখ করি নাই, বাট শোষণটা বেসিক্যালি এমসিকিউতেই লাগে, আমি এখানে অ্যাড করে দিলাম এটা এমসিকিউর জন্য। সিকিউর সর্বোচ্চ বিতে আসতে পারে ফ্যাট শোষণ, ফ্যাট শোষণটা সিকিউ সর্বোচ্চ বিতে আসতে পারে, বাট এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এই যে এখানে সাদা আকারে যেগুলো লেখা আছে এই জায়গা থেকেই 100% গ্যারান্টি আছে এখান থেকে তোমার প্রশ্ন আসবে। তাহলে এখন চলো আস্তে আস্তে ধাপে ধাপে ঢুকি। তাহলে আমরা কোনখান থেকে শুরু করতে পারি? একটা উদ্দীপক কেমন হইতে পারে আমরা একটু দেখি। একটা উদ্দীপক কেমনে হইতে পারে? এরকম টাইপের উদ্দীপক হইতে পারে, ঠিক আছে। এটা আবার এখানে যে মুখে উন্মুক্ত হইতে পারে, মুখে উন্মুক্ত হইতে পারে। তাহলে এখন এখানে ধরো এই জায়গাটাকে বানাই দিল এ, এই জায়গাটাকে বানাই দিল বি, এই জায়গাটাকে বানাই দিল সি, ঠিক আছে, আর এই যে এটাকে বানাই দিল ডি, এরকম একটা হইতে পারে। অথবা সেম জিনিসটা আরেকটা রিপিটেশন হইতে পারে। চিত্রটাকে আমি আবার নিব, নিয়ে এখানে আনবো, এখানে রিপ্লেস করব, এবং এখানে আরও কিছু জিনিস অ্যাড হয়ে যেতে পারে। যেমন ধরো এখানে একটা লিভার অ্যাড হইতে পারে, তারপর এখানে একটা অগ্নাশয় অ্যাড হয়ে যেতে পারে, এবং এখানে কিছু লালাগ্রন্থি অ্যাড হয়ে যেতে পারে, হইতেই পারে। এবং এখানে ধরো এই পার্টটাকে ধরো চিহ্নিত করে দিল এক্স, এইখানে ধরো এই পার্টটাকে বলে দিল ওয়াই, এক্স ওয়াই, আর লালাগ্রন্থি থেকে ধরো জেড নামে ডাকলো, হইতে পারে। শুধু গ্রন্থিও থাকতে পারে। এই দুটো চিত্র, এই পুরো পাকস্থলী, পুরো পরিপাকতন্ত্র কিন্তু এখানে চলে আসছে, এখন প্রশ্ন এখান থেকে ঘুরবে যে কোনখান থেকে কি হইতে পারে। চলো আমরা একটু দেখি। তো প্রথমে আমাকে কিন্তু চেনা লাগবে কোনটাকে কি বলে। ডিয়ার স্টুডেন্টস, আমাকে কিন্তু জানতে হবে কোনটাকে কি বলে। তাহলে আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি কোনটাকে কি বলতেছে। এ সমান সমান মুখ গহ্বর, আমি একটু লিখি, বি সি ডি, এ বি সি ডি আছে এখানে, তারপরে আছে এক্স ওয়াই জেড, ওয়াই জেড। খেয়াল করো কোনটা কি। উদ্দীপক আসলে চিহ্নটা সবার আগে গুরুত্বপূর্ণ। এ মানে হচ্ছে মুখগহ্বর, এই জায়গাটা হচ্ছে মুখগহ্বর। বি কি? বি হচ্ছে পাকস্থলী, এই জায়গাটা অন্ননালী, অন্ননালী থেকে সাধারণত প্রশ্ন আসে না, মার্ক না করলেও চলবে। বি সমান সমান পাকস্থলী। তারপর দেখো সি, সিতে আসছে ক্ষুদ্রান্ত্র। ডি, এই যে এটা হচ্ছে বৃহদান্ত্র। তারপরে এক্স, এই যে এক্স হচ্ছে যকৃৎ বা লিভার। তারপরে ওয়াই অগ্নাশয় বা প্যানক্রিয়াস, অ্যান্ড জেড সমান সমান লালা গ্রন্থি। আর বিশেষ করে জেড হচ্ছে প্যারোটিড গ্রন্থিকে ইন্ডিকেট করতেছে। আমরা জানি লালা গ্রন্থি আছে 3 রকমের, 3 জোড়া। কানের 2 পাশে প্যারোটিড, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল, আর চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার। তাহলে এখানে কানের নিচেরটা ইন্ডিকেট করছে, হ্যাঁ, কানের নিচেরটা ইন্ডিকেট করছে। তাহলে জায়গাগুলো কিন্তু আমরা চিনলাম। আরও বেশ কিছু জায়গা আছে, যেমন এটাকে আমরা মার্ক করি নাই, যেখান থেকে আসলে প্রশ্ন খুব কমই আসে। যে এই জায়গাটাকে আমরা মার্ক করি নাই, এটা হচ্ছে অন্ননালী, এটাকে আমরা মার্ক করি নাই, ঠিক আছে। তারপরে আমরা অনেক কিছুকে মার্ক করি নাই, যেমন এই যে এটা হচ্ছে পায়ু, এটাকে আমরা মার্ক করি নাই।
এই যে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত যে জায়গায় মিলিত হয় ঠিক এই জায়গায় একটা আছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সকে আমরা মার্ক করি নাই। অ্যাপেন্ডিক্স হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে ক্ষুদ্রান্ত শেষ হয় বৃহদান্ত শুরু হয়, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা মার্ক করি নাই। অনেকগুলো জিনিস আছে আমরা মার্ক করি নাই, দেই নাই। ওকে, তাহলে এই হচ্ছে জানলাম। তাহলে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে কি ক্ষুদ্রান্তের অংশগুলো কি, বৃহদান্তের অংশগুলো কি কি, এগুলো একটু জেনে নিই। ক্ষুদ্রান্তের অংশের মধ্যে কি কি আছে দেখো ভাইয়া। ক্ষুদ্রান্তের মধ্যে আছে ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। ইলিয়াম এসে শেষ হয়। আর বৃহদান্তের মধ্যে আছে কি সিকাম, কোলন এবং রেকটাম। রেকটাম মানে মলাশয়। সিকাম, কোলন এবং রেকটাম, এই তিনটা। কোলন থেকে আবার মনে রাখতে হবে একটা কোলন উপর দিকে ওঠে, একটা কোলন উপর দিকে ওঠে যেটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, এই যে এইটুকু। তবে একটা কোলন আড়াআড়ি যায়, এটা হচ্ছে অনুপ্রস্থ কোলন। একটা কোলন নিচের দিকে যায়, এটা হচ্ছে নিম্নগামী কোলন। আর একটা কোলন এইটুকুতে আছে, এটা হচ্ছে সিগময়েড কোলন। কোলন আবার চারটা। কোলনের অংশ কয়টা? চারটা। কোলনের অংশ কয়টা? চারটা। ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী এবং সিগময়েড। সিগময়েড কোলনে সাময়িক সময়ের জন্য মল জমা থাকে। আর মলাশয়ে মল আসলে ওটা মল ত্যাগের জন্য ইয়া হয়, তাহলে হচ্ছে কোলন। ঠিক আছে, যে নীল নীল যে জায়গাগুলো হচ্ছে কোলন। কোলনটা আমরা জানলাম। তা মোটামুটি গঠন থেকে যা যা জানার হয়ে গেছে। এখন প্রশ্ন আসে মাঝে মাঝে, সিকাম কার অংশ? বৃহদান্তের অংশ। ইলিয়াম কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। এটা কিন্তু এমসিকিউতে। এগুলো কিসের জন্য? এমসিকিউতে। ঠিক আছে, এগুলো কিসের জন্য? এমসিকিউতে। এমসিকিউতে এইভাবে প্রশ্ন করতে পারে যে এটা কার অংশ, এটা কার অংশ, এটা কোনটা, এটা কোনটা, জানতে হবে। আচ্ছা, লাস্ট নট ফর দ্য লিস্ট, আমরা একটু দৈর্ঘ্যগুলো জেনে নিই। ঠিক আছে, যেহেতু পড়ছি, দেখো এই জায়গায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে গলবিল। গলবিল, যেটা আমরা পড়ি নাই, যে সেখান থেকে শান্ত সৃজনশীল আসে না। গলবিল হচ্ছে 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর হচ্ছে অন্ননালী। অন্ননালী 23 থেকে 25 সেন্টিমিটার। অন্ননালী কত? 23 থেকে 25 সেন্টিমিটার। পাকস্থলীর ক্ষেত্রে একটু পরে আসি। পাকস্থলীর দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রে একটু আপাতত জেনে নাও, সেটা হচ্ছে 30 গুণ 15, 30 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার আপাতত জেনে নাও, বাট এখানে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। ক্ষুদ্রান্ত, শীতে তো আসলে পুরো ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্তের ডিউডেনামকে ইন্ডিকেট করছে, বাট পুরো ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। 6 থেকে 7 মিটার। আর পুরো বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। পুরো বৃহদান্তের দৈর্ঘ্য হচ্ছে কি 1.5 মিটার। এর মধ্যে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। ক্ষুদ্রান্তের ডিউডেনামের দৈর্ঘ্য কোনটা কি দৈর্ঘ্য ব্যাপার স্যাপার আছে। দৈর্ঘ্যগুলো যেটা দেখে এগুলো এমসিকিউ। এগুলো কি? এমসিকিউ। এগুলো এমসিকিউ। তাহলে আমরা সিকিউ এমসিকিউ দূরে ধাপেই কিন্তু আগাচ্ছি। তাহলে আমরা চিত্র শিখলাম, গঠন শিখলাম, গঠন থেকে কি এমসিকিউ আসতে পারে সেটা জানলাম, এবং সৃজনশীল উদ্দীপক কেমন হয় জানলাম। তাহলে একটা ফেজ আমাদের শেষ হয়ে গেল। একটা ফেজ আমাদের শেষ হয়ে গেল। আর এটাও জানলাম যে লালা গ্রন্থি আছে টোটাল কয়টা? 5টা। এর মধ্যে পরিপাক গ্রন্থি আছে 5টা। লালা গ্রন্থি, যকৃৎ আর অগ্নাশয় আমরা চিনছি। আরও 2টা আছে, একটা হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি, আর হচ্ছে ক্ষুদ্রান্তের আন্তিক গ্রন্থি। তাহলে টোটাল গ্রন্থি আছে কয়টা? 5টা। তাহলে মুখচ্ছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত 8 থেকে 10 মিটার লম্বা। পৌষ্টিক নালী, এখানে কি কি আছে? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পায়ু। আর আছে 5টা গ্রন্থি, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয়, যকৃৎ। জানলাম কি এমসিকিউ আসে তাও জানলাম, উদ্দীপক কেমন হইতে পারে তাও জানলাম। এইভাবেই কিন্তু উদ্দীপক তৈরি হয়। জায়গা তোমাকে চিনতে হবে। তোমাকে প্রথমে জায়গা চিনতে হবে। তুমি যদি জায়গা না চিনো ভাই, তুমি যদি জায়গা না চিনো, তুমি কিন্তু বেশিক্ষণ কি করতে পারবা না? আগাইতে পারবা না। ঠিক আছে, এই একটা বিষয় গেল। এবার দেখো আসি, সৃজনশীল একটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে কি, সৃজনশীল একটা প্রশ্ন আসে যে এতে খাবারের পরিপাক আলোচনা করো। এখন এ কি বলো, তোমরাই বলো এতে কি হবে। তোমরা বলতে পারবা আই থিঙ্ক। ঠিক আছে, এ আসলে কি? এ আসলে হচ্ছে মুখগহ্বর। এতে খাবারের পরিপাক। এ হচ্ছে কি? মুখগহ্বর। মুখগহ্বরে খাবারের পরিপাক। এখানে খাবারের পরিপাক। তাহলে এভাবে শুরু করবা। এখানে খাবারের যান্ত্রিক পরিপাক। প্রথমে এভাবে লিখবা যান্ত্রিক পরিপাক, কারণ যান্ত্রিক পরিপাকটা তো একটা পরিপাকের অন্তর্ভুক্ত। যান্ত্রিক পরিপাকে কে হেল্প করবে? দাঁত ও জিহবা। দাঁত ও জিহবা। আমরা বলবো মুখে দাঁত, জিহবা ও তালু যান্ত্রিক পরিপাকে হেল্প করবে। কিভাবে লিখবা? কিভাবে লিখবা? দাঁত, জিহ্বা ও তালু যান্ত্রিক পরিপাকে হেল্প করবে। ঠিক আছে, এভাবে লিখবা। হ্যাঁ, আমি কি আপনি লিখবে এটা বলে দিচ্ছি, হেল্প করবে বলবা। তারপর দাঁত, দাঁতের মধ্যে লিখবা 4 প্রকারের দাঁত আছে।
4 প্রকারের দাঁত আছে। কি কি? কর্তন, ছেদন, অগ্রপ্রেষণ ও প্রেষণ। এই 4 প্রকারের দাঁত আছে। এর 4 প্রকারের দাঁত দিয়ে পরিপাকে হেল্প করে, খাবারকে কাটে, খাবারকে ছেড়ে পেশায়। ঠিক আছে। তারপরে জিহ্বা, লালার সাথে মিশ্রিত করে, লালা মিশ্রিত করে, তালুতে চেপে ধরে, তালুতে চেপে ধরে গলৎকরণ সহজ করে, গলৎকরণ সহজ করে। গেল। যান্ত্রিক পরিপাক শেষ। কি শেষ? যান্ত্রিক পরিপাক পাঠটা শেষ। এভাবে যান্ত্রিক পরিপাক শেষ করো। আমি তো সংক্ষেপে লিখে দিচ্ছি, তুমি কিভাবে লিখবা। ঠিক আছে। যান্ত্রিক পরিপাক শেষ। এবার আসি রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক প্রথমে যে কথাটা লিখবা, মুখে আমিষ ও স্নেহ পরিপাক হয় না। এটা প্রথম কথা। প্রথম কথায় বলবা মুখে আমিষ আর স্নেহ কোনো পরিপাক হয় না, কারণ আমিষ আর স্নেহ পরিপাক করার জন্য যা লাগে তা নাই। ঠিক আছে। শর্করা পরিপাক হয় কারণ লালায় শর্করা পরিপাককারী টায়ালিন ও মল্টেস আছে। তাহলে দেখো লালায় দুইটা এনজাইম আছে, টায়ালিন এবং মল্টেস। এটা কি পরিপাক করে? এটা শর্করা পরিপাক করে। লিখবা। এবার লিখবা জটিল শর্করার উপরে কাজ করে কে? টায়ালিন। বানায় কি? মল্টোজ। আর এই মল্টোজের উপর কাজ করে কোন এনজাইম? মল্টেজ এনজাইম। বানায় কি? গ্লুকোজ। শেষ। এইটুকু। তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। আমি তো এখানে শর্টে লিখছি, তুমি একটু গুছায় লিখবা, তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। এইটুকুই মুখে খাবারের পরিপাক, এইটুকুই। এখন দেখো দুটো জিনিস আসছে, যেখান থেকে এমসিকিউ আসে। একটা হচ্ছে 4 প্রকারের দাঁত যেটা বললাম এটা, আর হচ্ছে জিহ্বা। তা দাঁত আর জিহ্বা থেকে একটু এমসিকিউ এর জন্য জানি যে এমসিকিউ এর জন্য কি লাগবে। দাঁত তো 4 প্রকারের আছে। এই 4 প্রকারের কাঁচ শিখবা। আর লাগবে হচ্ছে দন্ত সংকেত। এগুলো এমসিকিউ এর জন্য। দন্ত সংকেত দেখো I2C1 P2M3 প্রাপ্তবয়স্ক দন্ত সংকেত। I2C1 P2M3। ঠিক আছে। এভাবে লিখবা I2C1 P2M3। আই মানে কি? ইনসিসর। ইনসিসর মানে কি দাঁত? কর্তন দাঁত। সি মানে ক্যানাইন, ছেদন দাঁত। পি মানে প্রিমোলার, অগ্রপেষণ দাঁত। আর এম মানে মোলার, প্রেষণ দাঁত। কারণ আমরা যদি দাঁতকে এভাবে 4টা ভাগে ভাগ করি, তাহলে এইদিকে 2টা কর্তন দাঁত পাবো, একটা ছেদন দাঁত পাবো, 2টা অগ্রপেষণ দাঁত পাবো, আর 3টা মোলার দাঁত পাবো যদি সে প্রাপ্তবয়স্ক হয়। অনেক সময় মোলার করা থাকে, দূরে থাকে, যদি তার আক্কেল দাঁত না উঠে। কারণ প্রত্যেকটা সাইডের যে মোলার, একদম লাস্টের যে মোলার 4টা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এগুলো হচ্ছে আক্কেল দাঁত। এটা সবার নাও থাকতে পারে। এই জন্য আমরা M3 ধরি। তাহলে এরকম হচ্ছে একটা সাইডে। তাহলে এরকম এই সাইডেও আছে I2C1 P2M3, এই সাইডেও আছে। তাহলে এখানে দেখো 8টা দাঁত, এখানে 8টা দাঁত, 16টা দাঁত। উপরে 16টা, নিচে 16টা, তাহলে 32টা দাঁত। প্রাপ্তবয়স্ক হলে 32টা দাঁত। তাহলে এখানে আমরা লিখবো এভাবে লেখার পর লিখবো কয়টা? 8টা, তাই তো? কয়টা? 8টা। তাহলে এভাবে লিখবো 8। কিন্তু ওটা তো একটা কোয়াড্রেন্ট, তাহলে কোয়াড্রেন্ট তো আরও একটা আছে। এই যে আমরা তো শুধু এইটুকু আঁকাইছি I2C1 P2M3, তাহলে এইদিকেও আছে, এই জন্য গুণ 2। সেম নিচে আমরা শুধু এইটুকু আঁকাইছি, তাহলে এইখানে তো আরও একটা আছে, 2টা। তাহলে 8 গুণ 2 সমান সমান কয়টো? 16। তারপর লিখবো সমান সমান 16 যোগ 16। কারাগারি করবে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা সৃজনশীলে 2ও আসতে পারে। এ হচ্ছে 32। যদি আক্কেল দাঁত না থাকে তাহলে 28 হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক। যদি দুধ দাঁত হয়, দুধ দাঁত কি? 5 বা 6 বছরের বাচ্চাদের যেটা হয়, তাদের কি থাকে না? তাদের অগ্রপ্রেষণ থাকে না, তাদের I2 ঠিকঠাক থাকে।
কর্তন দাঁতও ঠিকঠাক থাকে, কিন্তু অগ্রপ্রেশন নামের দাঁতটা থাকে না, প্রিমোলার দাঁতটা থাকে না, এবং মোলার থাকে দুইটা। ভাই বাচ্চার তো আক্কেল দাঁত থাকবে না, তাই না? তাহলে মোলার তিনটা না, মোলার দুইটা। তাহলে I2C1P0M2, তাহলে কত হয়? 2 একে 3 আর 2 এ 5, তাহলে একটা কোয়াড্রেন্টে 5টা, তাহলে উপরের তালুতে 5 দুগুণে 10টা, নিচের তালুতে নিচের চোয়ালে 5 দুগুণে 10টা, তাহলে কত? 10 যোগ 10 সমান 20টা। তাহলে দুধ দাঁত কয়টা? 32টা। 20টা। প্রাপ্তবয়স্ক দাঁত কয়টা? 32টা। এটা 28টা হইতে পারে যদি আক্কেল দাঁত না থাকে। তাহলে এগুলো হচ্ছে এমসিকিউ, সৃজনশীলের 2 নম্বরের মাঝে মাঝে আসতে পারে। এই হচ্ছে দাঁতের কথা। দাঁত শেষ হয়ে গেলে জিহ্বা। দাঁত শেষ হয়ে গেলে জিহ্বা। জিহ্বা থেকে মনে রাখতে হবে সাতকুড়ির কথা। সাতকুড়ি। সাতকুড়ি কি করে? সাতকুড়ি হচ্ছে স্বাদ গ্রহণ। স্বাদ গ্রহণ করে স্বাদকে পাঠাইতে হেল্প করে, ঠিক আছে? স্বাদ স্বাদ বুঝতে হেল্প করে, ঠিক আছে? এটাকে সাতকুড়ি। তো সাতকুড়ির সংখ্যা কত? 10,000টি। আমাদের জিহ্বা সাতকুড়ির সংখ্যা কত? 10,000টি। এটা কোথাও কোথাও আবার 50,000ও লেখা আছে, জেনে রাখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে কার সংখ্যা? সাতকুড়ির সংখ্যা, ঠিক আছে? সাতকুড়ির পাশাপাশি আরেকটা জিনিস জানতে হবে, এই যদি আমাদের জিহ্বা হয়, জিহ্বার কোন জায়গায় কোন স্বাদ? সামনে একরকম, দুই পাশে একরকম, পিছনে দুই পাশে একরকম, একদম পিছনে একরকম। এটা মনে রাখার টেকনিক হচ্ছে মিল অতি। মিল অতি। সামনের দিকে মিষ্টি স্বাদ, সামনের দিকে মিষ্টি স্বাদ। তারপর তাহলে দুই পাশে হচ্ছে লবণাক্ত স্বাদ, দুই পাশে কি? লবণাক্ত স্বাদ। তারপরে অতি হচ্ছে অম্ল স্বাদ, তাহলে পেছনের দুই পাশে অম্লত্ব স্বাদ। আর একদম পিছনে তি মানে তিক্ততা, মানে তেতা, তিক্ততা বা তিতা স্বাদ। এর জানতে হবে কোন জায়গায় কোন স্বাদ। আর এই স্বাদ বুঝতে হেল্প করে কে? প্যাপিলা। মনে রাখো যে 4 রকমের প্যাপিলা পাওয়া যায়, এটুকু জায়গা রাখো। 4 রকমের প্যাপিলা পাওয়া যায় কোথায়? আমাদের জিহ্বাতে। শেষ। এর থেকে বেশি কিছু এমসিকিউ আসার মতো আসলে কিছু নাই, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আসলে এমসিকিউ আসার মতো নাই। তোমার যদি দাঁত আর জিহ্বা থেকে জানতে চাও, এইগুলাই। দন্ত সংখ্যা তো আমাদের পড়া হয়ে গেল। ওকে, দন্ত সংখ্যাটা মাঝে মাঝে সৃজনশীলের 2 নম্বরে কিন্তু আসতে পারে, সৃজনশীলের 2 নম্বরে দন্ত সংখ্যা দিতে পারে। ওকে, অনেক জায়গায় প্যাপিলার নামগুলো আসে পরীক্ষায়, অনেক এমসিকিউতে, বাট দরকার নাই, ঠিক আছে? কয়েক রকমের প্যাপিলা আছে, ফলেট প্যাপিলা, ফাঙ্গিফর্ম প্যাপিলা, ভ্যালেট প্যাপিলা, ফিলিফর্ম প্যাপিলা। তো প্যাপিলার নাম দরকার নেই, যেগুলো বেসিক সেগুলো আমরা দিলাম। তাহলে গেল। তাহলে একটা প্রশ্ন আমরা শেষ করলাম। এবার আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নের টাইপ একটু চলে যাই। সৃজনশীল প্রশ্ন টাইপে চলে গেলাম। সেই টাইপটা কি আসতে পারে? এই চিত্রে আবার যাই, এই চিত্রে চলে যাই। বলবে স্থলে খাবারের পরিপাক আলোচনা করো। কোন স্থলে? কোন স্থলে? স্থলে খাবারের পরিপাক আলোচনা করো। স্থলটা কি আসলে? স্থল, যে জায়গাটা হচ্ছে পাকস্থলী। তোমাকে আগে চিনতে হবে কি? হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতে খাবারের পরিপাক আলোচনা করো। এবং খাবারের পরিপাক যখন আলোচনা করা বলবে, তখন তোমার চেষ্টা করবা যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক দুটোকে একসাথে লেখার। কারণ যান্ত্রিক পরিপাক তো পরিপাকের একটা অংশ। আমরা শুধু আনসারে রাসায়নিক পরিপাক লিখে দিই, যান্ত্রিক পরিপাকে পাত্তাই দিই না। ওটা কিন্তু একটা ভুল। যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক দুটোই লিখতে হবে, রাইট? তাহলে আমরা আরেকটা প্রশ্নে চলে গেলাম। সিকিউ বি সমান পাকস্থলী। তো ভাইয়া পাকস্থলীতে যেহেতু আসছি, পাকস্থলীর গঠনটা একটু আমাদের জেনে নেওয়া উচিত, রাইট? পাকস্থলীর গঠনটা একটু জেনে রাখা উচিত, কারণ এমসিকিউতে আসতেও পারে। তাহলে এই হচ্ছে অন্ননালী এসে শেষ হইলো, এরপরে পাকস্থলী শুরু হবে। এই হচ্ছে পাকস্থলী, এই পর্যন্ত হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পরে আবার কি শুরু হবে? পাকস্থলীর পরে শুরু হবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এই হচ্ছে পাকস্থলী। তো পাকস্থলীটা আমাদের পেটের বাম দিকে অবস্থিত, পাকস্থলী। তো এই পাকস্থলীর দৈর্ঘ্য আর প্রস্থ কত গুণ বলছিলাম যে আমরা? 15 গুণ 30 বলছিলাম, তাই না? 15 গুণ 30 গুণ বলতে দৈর্ঘ্য গুণ প্রস্থ বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ, 30 গুণ 15 ভুল বলছি, 30 গুণ 15 উল্টা করে ফেলছি। 30 গুণ 15, দৈর্ঘ্যে 30, প্রস্থে 15। আচ্ছা, এটা আসলে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা, পাকস্থলীর ধারণ ক্ষমতা। পাকস্থলীর ধারণ ক্ষমতা মনে রাখবা, সদ্য ভূমিষ্ঠ কোনো শিশু, সদ্য ভূমিষ্ঠ কোনো শিশু, তার ধারণ ক্ষমতা কত? সদ্য ভূমিষ্ঠ ধারণ ক্ষমতা হচ্ছে 30 মিলিলিটার। কত? 30 মিলিলিটার। তারপরে বয়সন্ধি, একটা বাচ্চা বয়সন্ধি কালে আছে, তার ধারণ ক্ষমতা কত? তার ধারণ ক্ষমতা হবে 1 লিটার। কত? 1 লিটার। 1 লিটার, 1 লিটার বা 1000 মিলিলিটার। আর প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির, প্রাপ্তবয়স্ক হচ্ছে 1.5 থেকে 2 লিটার। 1.5 থেকে 2 লিটার। তো পাকস্থলীকে দৈর্ঘ্য প্রস্থের থেকে কোনটা বেশি দরকার? পাকস্থলীকে দৈর্ঘ্য প্রস্থের থেকে তার ধারণ ক্ষমতাটা বেশি দরকার। কোনটা বেশি দরকার? তার
ধারণ ক্ষমতাটা বেশি দরকার, কারণ ধারণ ক্ষমতা তুমি যদি জানো তাহলে সেটা ভালো হবে তোমার জন্য। ওকে, গেল। এবার পাকস্থলী কোন জায়গাটাকে কি নামে ডাকা হয় এটা আমরা একটু জানি। খেয়াল করো, এটা তো অন্ননালী। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত। এই প্রান্তটাকে বলা হয় কার্ডিয়াক প্রান্ত বা কার্ডিয়া প্রান্ত বলা হয়, কার্ডিয়া প্রান্ত। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় পাইলোরিক প্রান্ত, পাইলোরিক প্রান্ত। এটা জানতে হবে। আর কার্ডিয়া প্রান্ত মনে রাখার টেকনিক কি, এদিকে যদি আমাদের পাকস্থলী থাকে তাহলে তার উপরে বাম দিকে আছে হার্ট, হার্টকে বলা হয় কার্ডিয়াক, কার্ডিয়া প্রান্ত, পাইলোরিক প্রান্ত। প্রান্তগুলো জানলাম। হার্টের এই যে উঁচু যে জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে ফান্ডাস। এই জায়গার নাম হচ্ছে কি ফান্ডাস, আর পুরোটার নাম হচ্ছে অ্যান্ট্রাম বা দেহ। পুরোটার নাম কি? অ্যান্ট্রাম বা দেহ, অ্যান্ট্রাম বা দেহ। ওকে, এই হচ্ছে গঠন। এবার আমরা জানবো হার্টে ওই পাকস্থলীতে দেখো বাঁক আছে দুইটা, এইটা হচ্ছে বড় বাঁক, এটা হচ্ছে কি বড় বাঁক, আর এইখানে বাঁকটা ছোট, এটা হচ্ছে ছোট বাঁক, ছোট বাঁক। তাহলে বড় বাঁক আর ছোট বাঁক জেনে নিলাম। আচ্ছা, পাকস্থলীর ভিতরে অনেক ভাঁজ থাকে, পাকস্থলীর অন্তর্গাতে অনেক ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে বলা হয় রুগী, রুগী। তাহলে পাকস্থলীর ভেতরের গাত্রে অনেক কি থাকে? ভাঁজ থাকে। পাকস্থলীর ভেতরের গাত্রে যে ভাঁজগুলো থাকে, এই ভাঁজগুলোকে কি নামে ডাকা হয় ভাইয়া? এই ভাঁজগুলোকে রুগী নামে ডাকা হয়। এই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা গেছে যে ভেতরে ভাঁজকে কি বলা হয়? রুগী নামে ডাকা হয়। এটা আমাদের জানতে হবে পাকস্থলীর অন্তর্গাত্রে। আর অন্তর্গাত্রে যেহেতু চলে গেলাম, একটা জিনিস জানি, পাকস্থলীকে যদি আমি কাটি তাহলে এর যে লেয়ারটা পাবো, এই লেয়ারটাকে কিভাবে ভাগ করা হয়? একদম বাইরে থেকে ভেতরে, একদম বাইরে থেকে ভেতরে, একদম বাইরের স্তরটার নাম হচ্ছে সেরোসা, একদম বাইরের স্তরটার নাম হচ্ছে সেরোসা। তারপর আছে কি? তারপর আছে পেশি স্তর, তারপর আছে কি? পেশি স্তর। পেশি স্তরের পরে আছে কি? পেশি স্তরের পরে আছে হচ্ছে সাবমিউকোসা, সাবমিউকোসা। সাবমিউকোসার পরে কি আছে? মাস্কুলারিস মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা। এবং একদম শেষে আছে কি? মিউকোসা। একদম শেষে আছে কি? মিউকোসা। তাহলে একদম শেষে মিউকোসা বলতে কি, ভেতরের দিকে যে ভাঁজটা আছে ওই ভাঁজের স্তরটা হচ্ছে মিউকোসা। অর্থাৎ পাকস্থলীকে কাটার পরে পাকস্থলী একদম বাইরের দিকে যে জায়গাটা ওইটা হচ্ছে সেরোসা, আর ভেতরের দিকে যে জায়গাটা ওটা হচ্ছে মিউকোসা। একদম ভিতরের জায়গাটার নাম কি? মিউকোসা। আর এটা মনে রাখবা, সাবমিউকোসা যে স্তর আছে, এই সাবমিউকোসা স্তরে রক্তনালী আছে অনেক, রক্তনালী আছে অনেক, স্নায়ু আছে অনেক। এই সাবমিউকোসা স্তরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর মিউকোসা স্তরেই কিন্তু আমরা কি পাইছি? ওই রুগী নামক ভাঁজটা পাইছি। আর মিউকোসা স্তরেই কি আছে? গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলা, ওই কোষগুলো আছে। অর্থাৎ এনজাইম যা ক্ষরণ হওয়া, যা ভিতরে সব কিছু হওয়া এই মিউকোসা স্তরেই কিন্তু হয়। তাহলে আমরা পাকস্থলী থেকে ভেতরের যে জায়গাগুলো, মানে আমাদের যে জায়গাগুলোতে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, সেই জায়গাগুলো কিন্তু আগে আগে আমরা কি করে নিলাম? জেনে নিলাম। হ্যাঁ, এবং এখানে যা পড়ছি এগুলো সব এমসিকিউ জন্য। আচ্ছা, ভালো কথা। পাকস্থলীর খাবারটা যাতে এই দিক থেকে শুধুমাত্র এই দিকেই ঢোকে, এই জন্য এখানে একটা পেশি বলয় আছে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। এটাকে বলা হয় কি? কার্ডিয়াক স্ফিংটার। স্ফিংটার কি? একটা পেশি বলয়। স্ফিংটার কি? একটা পেশি বলয় যে খাবারকে একদিকে যেতে দেয়। এইখানেও একটা পেশি বলয় আছে যে খাবারটা যাতে ক্ষুদ্রান্তের দিকে যায়। এটার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক, পাইলোরিক স্ফিংটার, স্ফিংটার। তাহলে কার্ডিয়াক প্রান্তে আছে কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক প্রান্তে আছে পাইলোরিক স্ফিংটার, যাতে খাবার একদিকে যায়। কিন্তু বমির সময় কিন্তু উল্টা দিকে যেতে পারে কিন্তু, এই জন্য কপাটিকা বলি নাই। হার্টে যেরকম কপাটিকা থাকে যেটা একদিকে যায়, এটা কিন্তু কপাটিকা না, ওইরকম টাইপেরই কাজ করে, বাট এটা পেশি দিয়ে তৈরি, পেশি বলয়। ঠিক আছে। আচ্ছা, এই পাকস্থলীতে খাবার কতক্ষণ অপেক্ষা করে? এই পাকস্থলীতে খাবার 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। আবার তোমাদের বইয়ে আরেকটা জায়গায় লেখা আছে 4 থেকে 9 ঘন্টা। তাহলে দুটোই জেনে রাখো, দুটোই জেনে রাখো। অবস্থান করে, অবস্থান করে। ওকে। আর পাকস্থলী পেশি স্তর কয়টা? 3টা, দরকার নেই এত কিছু। আচ্ছা, এখন আসো সিকিউ, পরিপাক। এই অংশে খাবারের পরিপাক। তাহলে প্রথমে লিখবা যান্ত্রিক পরিপাক, প্রথমে লিখবা যান্ত্রিক পরিপাক। খাদ্য 2 থেকে 4 ঘন্টা অবস্থান নেয়। খাবার কতক্ষণ অবস্থান নেয়? 2 থেকে 4 ঘন্টা। HCl ক্ষরণ, এর ফলে ব্যাকটেরিয়া মরে। তাহলে পাকস্থলীতে হাইড্রোক্লিক অ্যাসিড ক্ষরণ যায়, ফলে ব্যাকটেরিয়াগুলো কি হয়ে যায়? ব্যাকটেরিয়াগুলো মারা যায়। ঠিক আছে। তারপরে পাকস্থলীর পেশিগুলো সংকোচন প্রসারণ করে, প্রসারণ করে। তাহলে এই সংকোচন প্রসারণ দিয়ে কী হয়? খাবার মিশ্রিত হয়। খাবার কি হয়?
মিশ্রিত হয়, মোচড় হয়, একটা মোচড় দেয়, সংকোচন পোষণ হয়। তারপরে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস যান্ত্রিক চাপে খাবারকে ঘন ঘন জুস বা কাইমে পরিণত করে, এগুলো হচ্ছে যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, আমাদের যাইতে হবে রাসায়নিক পরিপাকে। রাসায়নিক প্রথমে মনে রাখবা, শর্করার কোনো পরিপাক হয় না, শর্করার কোনো পরিপাক হয় না, এটা প্রথম কথা। মুখে পাকস্থলীতে শর্করা কোনো পরিপাক হয় না, কারণ শর্করা পরিপাককারী কোনো এনজাইম পাকস্থলীতে নাই, শর্করা পরিপাককারী কোনো এনজাইম পাকস্থলীতে নাই। এবার আসি প্রোটিন পরিপাক। প্রোটিন পরিপাক দেখো, প্রথম যেটা লাগবে নিষ্ক্রিয় পেপসিনোজেন। পাকস্থলীতে নিষ্ক্রিয় পেপসিনোজেন থাকে, যেটাকে সক্রিয় করে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সেটা পরিণত হয় পেপসিনে। এই পেপসিনোজেনটা কেন নিষ্ক্রিয় ছিল, এটা দিয়ে আবার একটা নতুন একটা প্রশ্ন তৈরি হতে পারে সৃজনশীল 2 নম্বরে, যে পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না। এই পেপসিনোজেনটা যদি পাকস্থলীতে সক্রিয় আকারে ক্ষরণ হইতো, তাহলে যে কোনো সময় ক্ষরণ হয়ে পাকস্থলীকে পরিপাক করে ফেলতো। পাকস্থলীতে খাবার আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনকে ক্ষরণ করে, পেপসিনোজেনকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে, তখন পেপসিন শুধুমাত্র খাবারের উপরেই কাজ করতে পারে। আর তা না হলে যে কোনো সময় পেপসিন ক্ষরণ হইলে পাকস্থলী নিজেই পরিপাক হয়ে যেত। ঠিক আছে, তারপরে এই পেপসিন কি করবে, প্রোটিনের উপর কাজ করবে। প্রোটিনের উপর কে কাজ করবে, এই পেপসিন বানাবে প্রোটিওজ এবং পেপটন, প্রোটিওজ ও পেপটন। ঠিক আছে, থাকবে জিলাটিন, জিলাটিনের উপর একটা এনজাইম কাজ করবে যার নাম জিলাটিনেস বানাবে সেম পেপটন আর পলিপেপটাইড। এনাফ, এই দুটো বিক্রিয়া এনাফ। দুধেরটা চাইলে দেখাইতে পারো, না দেখাইলেও চলবে, সমস্যা নেই। দুধের ক্ষেত্রে তোমরা দেখাইতে পারো, দুধের প্রোটিন থাকে হচ্ছে কেসিন, তার উপর কাজ করে রেনিন, মানে প্যারাকেসিন। গেল, এবার আসি ফ্যাট পরিপাক। একটা কথা এখানে বলে দিবা যে শুধুমাত্র মাখনের চর্বি এখানে পরিপাক হয়, অন্য কোনো চর্বি এখানে পরিপাক হয় না। মাখনের চর্বি পরিপাক করার জন্য এখানে আছে লাইপেজ এনজাইম। কি এনজাইম, লাইপেজ এনজাইম। এই লাইপেজ এনজাইমকে গ্যাস্ট্রিক লাইপেজ বলে, যেহেতু পাকস্থলীতে ক্ষরণ হচ্ছে জন্য গ্যাস্ট্রিক, যেখানে গ্যাস্ট্রিক শব্দটা পাবা বুঝবা পাকস্থলী সংক্রান্ত, পরিপাক সংক্রান্ত। তাহলে গ্যাস্ট্রিক লাইপেজ সে কি বানাবে, সে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বানাবে। এই হচ্ছে রাসায়নিক পরিপাক। ঠিক আছে, এই হচ্ছে কি পরিপাক, রাসায়নিক পরিপাক। ডান হয়ে গেল। আচ্ছা, পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, সৃজনশীলের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকস্থলী নিজে কেন পরিপাক হয় না, পয়েন্ট করে লিখে দিই। প্রথম কথা হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন নিষ্ক্রিয় আকারে থাকে। তার পাকস্থলীর মানে কি আছে, মিউকাস আছে, যেটা পিচ্ছিলকারক পদার্থ। এই মিউকাসের কারণে পাকস্থলী পিচ্ছিল থাকে, এই জন্য পরিপাক হয় না। ঘন সন্নিবেশিত কোষ, পাকস্থলীর যে কোষগুলো আছে অনেক ঘন ঘন থাকে, এত ঘন কোষে কোনো কোষকে পরিপাক করা কঠিন। তারপরে কি, সর্বদা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলা 2 থেকে 3 দিন পর পর কি হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। এই কারণে পুরাতন কোষ আর বাঁচেই না, যে সে কোনো ক্ষতি করবে, পরিপাক হওয়ারও চান্স থাকে না। এবং বাইকার্বনেট ক্ষরণ, পাকস্থলীর ভিতর দিকে বাইকার্বনেট ক্ষরণ করে, যেটা অম্লকে প্রসারিত করতে অনেকটা হেল্প করে। ইত্যাদি কারণে পাকস্থলী নিজে কি হয় না, পরিপাক হয় না। আর পাকস্থলীতে একটা ব্যাকটেরিয়া থাকার কারণে পাকস্থলীর একটা রোগ তৈরি হয়, যেটাকে গ্যাস্ট্রিক আলসার বলে। সেই ব্যাকটেরিয়ার নাম কি, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। হেলিকোব্যাক্টার
পাইলোরি, এই ব্যাকটেরিয়াটাকে কি হয়? গ্যাস্ট্রিক আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয়। এটা এমসিকিউ এর জন্য। এই হচ্ছে পাকস্থলী, শেষ। পাকস্থলী থেকে তোমার আর কিছু তেমন লাগতেছে না, পাকস্থলী থেকে তোমার এইটুকু পড়লেই চলবে, ঠিক আছে? দ্যাটস এনাফ। আচ্ছা, এখন এই যে দুটা পড়লা, এখান থেকে একটা কমন প্রশ্ন আরেকটা আসতে পারে যে এইখানে স্নায়বিক ক্রিয়া আলোচনা করো। কি আলোচনা করো? স্নায়বিক ক্রিয়া, কীভাবে স্নায়ু এটাকে ভূমিকা পালন করে। স্নায়বিকটা আমি একসাথেই তোমাদেরকে পড়াই দিই। যখন আমি মুখে লালাক্ষরণ পড়ছিলাম, এখানে স্নায়বিক ক্রিয়া কেমনে কাজ করছে, আর এখন আমরা পাকস্থলীতে কীভাবে স্নায়বিক ক্রিয়া কাজ করছে। দেখো, লালাক্ষরণে স্নায়ু কেমনে হেল্প করছে? দুইটা, একটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাজ করছে, আর এটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাজ করছে। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এটা হচ্ছে কন্ডিশনাল রিফ্লেক্স, এটা হচ্ছে আনকন্ডিশনাল রিফ্লেক্স। এটা হচ্ছে কন্ডিশনাল, এটা কোনো কন্ডিশন থাকবে, কোনোটা কন্ডিশন থাকবে, এটা কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে অটো। দেখো, মুখে খাবার নিবা, মুখে খাবার ও লালাক্ষরণ, এটাকে বলা হয় অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এটা সহজাত, এটা অটোমেটিক হবে। এটা সহজাত, অটো বা সহজাত, এটা অটোমেটিক হবে। এখানে তোমাকে কিছু শেখাইতে হবে না, তোমাকে কিছু পড়াইতে হবে না। এটা একটা মানুষ জন্মের সাথে সাথে পেয়ে যায় যে তুমি মুখে খাবার নিছো, অটোমেটিক তোমার খাবার পরিপাক হওয়া শুরু করবে। কোনো ধরনের রুলস রেগুলেশন এখানে প্রয়োজন নাই, এই জন্য এটা অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলছে। আর সাপেক্ষ প্রতিবর্ত কি? খাবার দেখে, ঘ্রাণ নিয়ে, চিন্তা করে যখন লালাক্ষরণ হয়, এটাকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। সাপেক্ষ কোনো বলতেছে কন্ডিশন। কি কন্ডিশন? তুমি আগে থেকে তোমার একটা এক্সপিরিয়েন্স আছে ওই খাবারের প্রতি। যেমন তো তোমার তেঁতুলের কথা শুনে লালাক্ষরণ হয়, তোমার কাচ্চি বিরিয়ানির কথা চিন্তা করলে লালাক্ষরণ হয়। এগুলো একটা কন্ডিশনের উপর। যেমন তোমার আগে কোনো কালে হয়তো কাচ্চি খেয়ে ভালো লাগছিল এই কারণে, তাহলে এখানে আগে একটা শর্ত প্রযোজ্য দেখে শুনে, এটাকে বলে কন্ডিশনাল রিফ্লেক্স। কন্ডিশনটা নেগেটিভও হতে পারে, যেমন আগে কোনো কালে ধরো তোমার তরমুজ খায় পেট খারাপ হয়েছিল, এখন তরমুজ খেয়ে তোমার লালাক্ষরণ তো দূরের কথা, তোমার গলা শুকায় যাবে, আর উল্টা লালাক্ষরণ অফ হয়ে যাবে, জেরোস্টোমিয়া হয়ে যাবে, ওটা আবার উল্টা। ঠিক আছে? এই হচ্ছে কন্ডিশনাল আনকন্ডিশনাল, এই হচ্ছে লালাক্ষরণের স্নায়বিক ক্রিয়া। এবার পাকস্থলীর ক্ষেত্রে আমরা আসি। গ্যাস্ট্রিক জুস খাওয়ানোর স্নায়বিক ক্রিয়া। পাকস্থলীর যে খাবারটা পরিপাক হয়, এটা তো গ্যাস্ট্রিক জুস দ্বারা হয়। গ্যাস্ট্রিক জুসে স্নায়বিক ক্রিয়া, স্নায়বিক। এখানে স্নায়বিকের ক্ষেত্রে এখানে যে স্নায়ুটার নাম আসে হচ্ছে ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু এখানে কিভাবে হয়? প্রথম যে সেটা হচ্ছে স্নায়ু পর্যায়। প্রথমটা হচ্ছে স্নায়ু পর্যায়, 2 নাম্বারটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্যায়, আর 3 নম্বর হচ্ছে আন্তরিক পর্যায়। স্নায়ু পর্যায়ে কি? ভেগাস স্নায়ু এখানে হেল্প করবে। তুমি মুখে খাবার নিবা, মুখে খাবার যখনই প্রবেশ করবে, পাকস্থলী গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা শুরু করে দিবে। অর্থাৎ তুমি মুখে খাবার নিছো, খাবার এখনো পেটে যাই নাই, পাকস্থলী ক্ষরণ করা শুরু করে দিয়েছে, আগে থেকে সে অ্যাডভান্স কাজ করা শুরু করছে, গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে স্নায়ু পর্যায়। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক পর্যায়, খাবার পাকস্থলীতে আসে, পাকস্থলীতে খাদ্য আছে, তখন বিভিন্ন রকমের এনজাইম আর হরমোন ক্ষরণ হবে। এটা হচ্ছে গ্যাস্ট্রিক পর্যায়ে, এখানে তেমন কিছু উল্লেখ করে নাই। আন্তরিক পর্যায়ে খাবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তের দিকে এখন ঢুকবে, খাবারের পরিপাক শেষ, এখন দুটো হরমোন এখানে কাজ করবে। একটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন হরমোন এখানে কাজ করবে, আরেকটা হরমোন কাজ করবে সিক্রেটিন। এই দুটো হরমোন এখানে কাজ করবে। কোলেসিস্টোকাইনিন হরমোন কাজ করবে, আরেকটা কোন হরমোন কাজ করবে? সিক্রেটিন হরমোন কাজ করবে। সিক্রেটিন হরমোন কি করবে? সিক্রেটিন হরমোন যে কাজটা করবে, গ্যাস্ট্রিক জুস এ বাধা, গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করতে বাধা দিবে। পাকস্থলী তোমার পরিপাক শেষ, খাবার ক্ষুদ্রান্তে ঢুকতেছে, মানে তোমার কাজ শেষ, তুমি এখন কি করো না, আর গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করো না। আর কোলেসিস্টোকাইনিন কি করবে? কোলেসিস্টোকাইনিন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যে খাবারটা ঢুকবে সেটার গতি নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ পাকস্থলী থেকে ডিউডেনাম কি? ক্ষুদ্রান্তের প্রথম অংশ, ডিউডেনামে প্রবেশের গতি নিয়ন্ত্রণ করবে। এই তো, আর কিছু লাগবে না। এখান থেকে সৃজনশীল আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ঠিক আছে?
তাহলে এই গ্যাস্ট্রিক জুস খাওয়ানো। তাহলে আমি আবার একটু বলি, পাকস্থলী খাবার যখন মুখে আসে তখনই স্নায়বিক ক্রিয়ার ফলে ভেগাস স্নায়ুর ফলে পাকস্থলী প্রিপেয়ার হয়ে যাবে, সে গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করা শুরু করে দিবে। পাকস্থলীতে যখন খাবারটা যাবে তখন কিন্তু পুরা দমে কী হবে, যত রকম এনজাইমের হরমোন আছে ক্ষরণ করা শুরু করবে। এভাবে খাবারটা পরিভাবে 2 ঘন্টা 4 ঘন্টা 9 ঘন্টাও লাগতে পারে। তারপর খাবারটা যখন পরিপাক হয়ে ক্ষুদ্রান্তের দিকে ঢোকা শুরু করবে, ঠিক তখনই ক্ষুদ্রান্ত অ্যাক্টিভ হবে। ক্ষুদ্রান্তের কি ডিউডেনাম, কারণ ক্ষুদ্রান্তের প্রথম অংশ হচ্ছে ডিউডেনাম, পাকস্থলীর পরেই ক্ষুদ্রান্তের ডিউডেনাম। ডিউডেনামে যখন খাবারটা প্রবেশ করা শুরু করবে, ডিউডেনাম তখনই অ্যালার্ট পাবে, তখন তার স্নায়ু কাজ করবে এবং হরমোন ক্ষরণ করা শুরু করবে, গ্যাস্ট্রিন, কোলেসিস্টোকাইনিন আর সিক্রিন। সিক্রিন কি করবে, সিক্রিন কিন্তু ক্ষুদ্রান্ত নিজে ক্ষরণ করবে, কিন্তু কাজ করবে পাকস্থলীতে যায়। তাহলে ক্ষুদ্রান্তের ভিতরে খাবারটা যেই ঢুকতেছে তখন ক্ষুদ্রান্ত বুঝবে যে আমাকে এখন কন্ট্রোলে আনতে হবে, খাবারটা উল্টাপাল্টা ঢুকলে হবে না। পাকস্থলী এখন খাবার ছেড়ে দিচ্ছে, ক্ষুদ্রান্ত এখন লিমিট করে করে খাবারটাকে অ্যাকসেপ্ট করবে, গণহারে অ্যাকসেপ্ট করবে না। এই জন্য ক্ষুদ্রান্ত নিজে একটা হরমোন ক্ষরণ করবে সিক্রিন, সেই সিক্রিন পাকস্থলীর কাছে যাবে, যা বলবে পাকস্থলী এবং থামো, তোমার পরিপাক করা লাগে না, গ্যাস্ট্রিক জুস খন বন্ধ করো। এবং ক্ষুদ্রান্ত নিজে একটা হরমোন ক্ষরণ করবে যার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন, সে যে কাজ করবে পাকস্থলীতে এবং কতটুকু খাবার ক্ষুদ্রান্ত নিতে পারবে সেই গতিকে নিয়ন্ত্রণ করবে, যেটা পাকস্থলী নিয়ন্ত্রিতভাবে ডিউডেনামের কাছে খাবারটাকে প্রেরণ করে। এই হচ্ছে স্নায়বিক আর হরমোনের ক্রিয়া আপ টু পাকস্থলী পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের পাকস্থলী পার্টটা কিন্তু হয়ে গেল, পাকস্থলী কিন্তু পার্ট পর্যন্ত কিন্তু হয়ে গেছে। এবার আমরা কই যাব, এবার আমরা যাব হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্ষুদ্রান্তে খাবারের পরিপাক। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্ষুদ্রান্তে খাবারের পরিপাক, যেখানে সবগুলা খাবারের পরিপাক হয়। ক্ষুদ্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে কি আছে, প্রথমে ডিউডেনাম, যার আকৃতি ইউ, যার আকৃতি ইউ 25 থেকে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়, যেখানে খাবারের সব থেকে বেশি পরিপাক হয়, যেখানে খাবারের সব থেকে বেশি পরিপাক হয়। তারপরে আছে জেজুনাম, তারপরে গেছে কি জেজুনাম। জেজুনাম কত, 2.5 মিটার লম্বা। জেজুনাম কতটুকু হয়, প্রায় 2.5 মিটার লম্বা হয়। আর তারপর আছে ইলিয়াম। ইলিয়াম কেমন, 3/5, 3/5। এই জানতে হবে। ক্ষুদ্রান্তের যে আন্তরিক রসক্ষরণ হয়, ক্ষুদ্রান্ত থেকে আন্তরিক রসক্ষরণ হয়, আন্তরিক রসকে বলা হয় সাক্কাস ইন্টেরিকাস, জানতে হবে। সাক্কাস ইন্টেরিকাস জানতে হবে। ঠিক আছে, এবার আসি পরিপাক। যান্ত্রিক, প্রথমত মিউকাস কি করবে, পিচ্ছিল করে। ক্ষুদ্রান্তের ভিতর থেকে মিউকাস ক্ষরণ হবে, কি করবে, পিচ্ছিল করবে। এই মিউকাস ক্ষরণ করবে কারা কারা, গবলেট কোষ, গবলেট কোষ, এটা এমসিকিউর জন্য, গবলেট কোষ ও ব্রুনার্স গ্রন্থি, ব্রুনার্স গ্রন্থি, গবলেট কোষ এবং ব্রুনার্স গ্রন্থি, এটা কি করবে, মিউকাস ক্ষরণ করবে। এটা এমসিকিউর জন্য, গবলেট কোষ আর ব্রুনার্স গ্রন্থি মিউকাস ক্ষরণ করে এমসিকিউ, আর মিউকাস কি করে, পিচ্ছিল করে। ঠিক আছে, পিচ্ছিল করে। তারপর হচ্ছে পিত্তরস, পিত্তরস কি করবে, পিত্তরস জীবাণুকে মারবে, জীবাণু মারবে। তারপর হচ্ছে বাইকার্বনেট কি করবে, ক্ষারীয় পরিবেশ তৈরি করবে। অনেক বেশি বাইকার্বনেট ক্ষরণ হবে কোথায়, ক্ষুদ্রান্তে, যে কি করবে, ক্ষারীয় পরিবেশ তৈরি করবে। তারপরে পেরিস্টালসিস হবে, পেরিস্টালসিস এটা সংজ্ঞায় আসে মাঝে মাঝে। পেরিস্টালসিস কি, পেরিস্টালসিস একটা অনৈচ্ছিক, পেরিস্টালসিস কি একটা অনৈচ্ছিক, যার কন্ট্রোল তোমার কাছে নাই, অনৈচ্ছিক সংকোচন প্রসারণ দ্বারা খাদ্যের অগ্রসর, পেরিস্টালসিস বলা হয় এটা। পেরিস্টালসিস কি একটা অনৈচ্ছিক প্রক্রিয়া, যে অনৈচ্ছিক প্রক্রিয়ার মাধ্যমে খাবার কি হবে, খাবার মানে সংকোচন প্রসারণের মাধ্যমে ক্ষুদ্রান্ত দিয়ে সামনের দিকে আগাবে। আর লাস্টে দিয়ে ইমালসিফিকেশন, ইমালসিফিকেশন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, ইমালসিফিকেশন। এই দুটো দিয়ে আবার সৃজনশীলের কতে প্রশ্ন আসে যে পেরিস্টালসিস কি, ইমালসিফিকেশন কি। পেরিস্টালসিস তো বুঝাইলাম, ইমালসিফিকেশন কি, ইমালসিফিকেশন জিনিসটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমাকে এখন একটা চিত্রে যাইতে হবে, যে চিত্রটা আসলে
তোমাদের সৃজনশীলে আসুক আর না আসুক তোমাদের জানতে হবে। তাহলে এই হচ্ছে আমার ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের এই জায়গাটা হচ্ছে ডিউডেনাম, এটাই হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম, ক্ষুদ্রান্তের ডিউডেনাম আঁকাইলাম। এই হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম। ঠিক ডিউডেনামের এই জায়গায়, ডিউডেনামের ঠিক এই বাঁকেই আছে কিন্তু অগ্নাশয় নামের মিশ্র গ্রন্থি। ডিউডেনামের ঠিক বাঁকেই আছে কি অগ্নাশয় নামক মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ের কথা আমরা একটু পরে আসবো, ঠিক আছে। অগ্নাশয় থেকে এরকম দুটো নালী আসে, এরকম দুটো না, একটা নালী আসে, এটাকে অগ্নাশয় নালী বলে বা উইটসাং নালী। উইটসাং নালী। অগ্নাশয়ের তিনটা অংশ, মাথা, দেহ আর লেজ। অগ্নাশয়ের কটা অংশ থাকে? তিনটা অংশ থাকে, মাথা, দেহ আর লেজ, এরকম তিনটা অংশ থাকে। এবং যে নালীটা আসে ওই নালীটার নাম হচ্ছে কি উইটসাং নালী। কি নালী? উইটসাং নালী। আর এই হচ্ছে 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার প্রস্থ। 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা আর 5 সেন্টিমিটার প্রস্থ, যেও জানলাম শিখিয়ে রাখি উইটসাং নালী। আচ্ছা, এবার এই আছে আমাদের লিভার। লিভার থেকে ডান আর বাম যকৃৎ নালী আসছে। লিভারে 4টা খণ্ড থাকে, জেনে রাখি। লিভারের খণ্ড করে 4টা, ডান বাম কোয়াডেট। এর মধ্যে রয়েছে ডান খণ্ড, সব থেকে বড় ডান খণ্ড। এটা বাম খণ্ড। আরও দুটো আছে কোয়াডেট। এরকম 4টা খণ্ড আছে, 4টা খণ্ড একটা সমান না। এবার ডান খণ্ডটা সব থেকে বড়। এবং ডান খণ্ডের সাথে আবার পিত্তথলি কানেক্ট থাকে। কে থাকে? পিত্তথলি কানেক্ট থাকে। ডান খণ্ড দিয়ে কি কানেক্ট থাকে? পিত্তথলি কানেক্ট থাকে। তাহলে পিত্তথলি কোন খণ্ডতে কানেক্ট থাকে? ডান খণ্ড, জানতে হবে। ডান খণ্ড পিত্তথলি। আর এই হচ্ছে পিত্তনালী। এটা হচ্ছে পিত্তনালী। এটা কি? পিত্তনালী। মনে রাখবা, পিত্ত তৈরি হয় কিন্তু যকৃতে, জমা থাকে পিত্তথলিতে। আবার বলতেছি, পিত্ত তৈরি হয় যকৃতে, জমা থাকে কিন্তু পিত্তথলিতে। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, প্যাঁচ লাগানো যাবে না কিন্তু এখানে। ওকে, তাহলে ডান ও বাম যকৃৎ নালী আসলো। খেয়াল করো, ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী মিলিত হইল পিত্তনালীর সাথে। কার সাথে? পিত্তনালীর সাথে। ডান যকৃৎ নালী, বাম যকৃৎ নালী মিলিত হলো কার সাথে? পিত্তনালীর সাথে। ঠিক আছে, মিলিত হয়ে যে নালীটা তৈরি করবে এর নাম হচ্ছে অভিন্ন পিত্তনালী। এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী নিচের দিকে নেমে আসবে এরকম। এটা হচ্ছে অভিন্ন পিত্তনালী বা কমন বাইল ডাক্ট বলা হয় এটাকে। অভিন্ন পিত্তনালী। অভিন্ন পিত্তনালী এখানে আবার উইটসাং নালীর সাথে মিলিত হলো। দেখো, অভিন্ন পিত্তনালী উইটসাং নালীর সাথে মিলিত হয়ে একসাথে মিলে ক্ষুদ্রান্তের ভিতরে প্রবেশ করবে। যদি এই জায়গাটা একটু উপর দিকে হয়, কি তৈরি করবে? একসাথে মিলিত হয়ে তৈরি করবে অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার বা ভ্যাটারের অ্যাম্পুলা দিয়ে ক্ষুদ্রান্তের ভিতরে প্রবেশ করবে। তাহলে অ্যাম্পুলা অফ ভ্যাটার কেমনে তৈরি হয়, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যদি প্রশ্ন খুব ক্রিটিক্যাল করে ফেলে তাহলে প্রশ্নটা আসতে পারে যে অ্যাম্পুলা অফ ভ্যাটার কীভাবে গঠিত হয়। তাহলে আমরা অ্যাম্পুলা অফ ভ্যাটার কীভাবে গঠিত হয় সেটা দেখলাম। হ্যাঁ, তাহলে এখন কার থেকে কি আসছে আমরা দেখলাম। এখন আসো এখানে একটা জিনিস আমরা জানি, ইমালসিফিকেশন কি। এইখানে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো। এই হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম। এইখানে আমার অভিন্ন পিত্তনালী হয়ে আমার কি আসছে? পিত্তরস আসছে। আর অ্যাম্পুলা অফ ভ্যাটার হয়ে প্রবেশ করছে। তাহলে অভিন্ন পিত্তনালী থেকে পিত্তরস আসছে। এই হচ্ছে পিত্তরসটা এখানে আসছে। এগুলো হচ্ছে কি? পিত্তরসের ভিতরে কি আছে? পিত্ত লবণটা আমরা খালি জানি, আপাতত আমাদের লাগবে পিত্ত লবণ। কারণ হলো পিত্ত থেকে আসছে যে পিত্ত লবণ। এই যে এই পিত্তরসের মধ্যে আছে পিত্ত লবণ। প্রথম আছে পিত্তরসের ভিতরে কি আছে? পিত্ত লবণ দুটোর নাম জানতে হবে। সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট। সোডিয়াম গ্লাইকোকোলেট, এই দুইটা। এই পিত্ত লবণ কি করবে? খেয়াল করো,
ফ্যাটের বড় বড় দানা এখানে আসছে, এগুলো হচ্ছে ফ্যাটের বড় বড় দানা, ফ্যাটের বড় বড় দানা, বড় বড় ফ্যাট, এগুলা বড় বড় ফ্যাট, বড় চর্বি। এই ফ্যাটের বড় বড় দানার উপরে, বড় বড় দানার উপরে এই পিত্ত লবণ কাজ করবে। এবং পিত্ত লবণ কী করবে? ফ্যাটের বড় বড় দানাগুলোকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। এই যে ক্ষুদ্র 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 সাবানের ফেনার মতো কণা, সাবানের চর্বি কণায় পরিণত করবে। এটাই ইমালসিফিকেশন, এটাই ইমালসিফিকেশন। তাহলে হোয়াট ইজ ইমালসিফিকেশন? চর্বির বড় বড় দানাগুলোকে, চর্বির বড় বড় দানাগুলোকে পিত্ত রসের, পিত্ত লবণের সহযোগিতায়, পিত্ত লবণের সহযোগিতায় ছোট 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 কণায় পরিণত করার প্রক্রিয়া, সাবানের ফেনার মতো কণায় পরিণত করার প্রক্রিয়া হচ্ছে ইমালসিফিকেশন। এই জিনিসটা ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাকের অন্তর্ভুক্ত। তাহলে ইমালসিফিকেশন কি? যে প্রক্রিয়ায় চর্বির বড় বড় দানাগুলোকে ক্ষুদ্রান্তের ডিউরেনামে পিত্ত লবণের সহযোগিতায় ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের ফেনার মতো কণায় পরিণত করা হয় তাকে বলে ইমালসিফিকেশন। ইমালসিফিকেশনের সংজ্ঞা আর পেরিস্টালসিসের সংজ্ঞা সৃজনশীলে কতে আসতে পারে। পেরিস্টালসিস কি? এটা একটি অনৈচ্ছিক সংকোচন প্রসারণ প্রক্রিয়া যার মাধ্যমে পুষ্টিতন্ত্রের ভিতরে খাদ্যবস্তু মিশ্রিত এবং সামনের দিকে অগ্রসর হয়। খুবই গুরুত্বপূর্ণ দুটা সংজ্ঞা আমি তোমাদের শিখাই দিলাম, ভালো করে জানবা। তাহলে যান্ত্রিক পরিপাক শেষ। পয়েন্ট টু বি নোটেড, পিত্তরসে কোনো এনজাইম নাই, খেয়াল করবা, কোনো এনজাইম নাই। ওকে, সরাসরি কোনো বিক্রিয়ায় কাজ করতেছে না। এবার একটা জিনিস খেয়াল করো তোমরা, তাহলে ক্ষুদ্রান্তে কয় রকমের ক্ষরণ আসতেছে? আমরা এখানে অগ্নাশয়টাকে আগায় দিই, অগ্নাশয়। তাহলে ক্ষুদ্রান্তে কয় রকমের এনজাইম খরিত হচ্ছে এটা আমাদের জানা দরকার। ক্ষুদ্রান্তে কত রকমের এনজাইম খরিত হচ্ছে? তাহলে এই অগ্নাশয়, এই হচ্ছে অগ্নাশয়, এর ভিতরে অগ্নাশয় নালী ছিল, আমি জাস্ট একটু টাইম নিয়ে অগ্নাশয়। তো কত রকমের ক্ষরণ আমি ক্ষুদ্রান্তের মধ্যে পাচ্ছি খেয়াল করো। ঠিক এই একটা পার্টিকুলার জায়গায় 3 রকমের ক্ষরণ আমি পাইছি, 3 রকমের ক্ষরণ আমি পাইছি। একটা হচ্ছে পিত্তরস, যার মধ্যে কোনো এনজাইম নাই বা তারপরে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর দেখো একটা কি পাইছি, একটা পাইছি অগ্নাশয় রস, তাই না? অগ্নাশয় রসও কোথায় এসে উন্মুক্ত হচ্ছে খেয়াল করো। অগ্নাশয়ের যে এনজাইমগুলা বা যা হরমোন সব তো এই ক্ষুদ্রান্তের মধ্যে এসেই খরিত হয়েছে। আর ক্ষুদ্রান্ত নিজেও তো একটা গ্রন্থি, তাহলে তার কি আছে? আন্তরিক রস আছে, তার নিজেরও তো একটা এনজাইম আছে, তাই না? সেটা কি? আন্তরিক রস আছে, এখানেও তো হরমোন টরমোন খরিত হয়। তাহলে ক্ষুদ্রান্তের ডিউরেনাম, এই যে জায়গাটা ডিউরেনাম, এই ডিউরেনামের মধ্যে কত রকমের ক্ষরণ আছে বলো? 3 রকমের। ডিউরেনামে কত রকমের ক্ষরণ পাইলাম আমরা? 3 রকমের ক্ষরণ পাইলাম, পিত্তরস, আন্তরিক রস এবং অগ্নাশয় রস, 3 রকমের ক্ষরণ। এবং তিন রকমের ক্ষরণ যেহেতু আছে, এই 3 থেকে মনে রাখবা 3 রকমের ক্ষরণ, আর 3 রকমের রাখবা 3 রকমের খাবার। তার মানে 3 রকমের খাবার মানে কি? এইখানে শর্করাও পরিপাক হবে, এইখানে আমিষও পরিপাক হবে, এইখানে ফ্যাটও, স্নেহ পদার্থ পরিপাক হবে। 3 রকমের খাবার এখানে পরিপাক হবে। তাহলে যদি প্রশ্ন আসে সব থেকে বেশি খাবার কোথায় পরিপাক হয়? এখানে। তাহলে দেখো আমরা শুরু করলাম যান্ত্রিক পরিপাক দিয়ে, এটুক ছিল সৃজনশীলের জন্যে, এটা সৃজনশীলের জন্যে, এটা সৃজনশীলের জন্যে যান্ত্রিক পরিপাক। বাকি যা জানলাম এমসিকিউ বা কনসেপ্ট একটু জানিয়ে দিলাম। এবারে আমরা আবার পরিপাকে চলে যাব, যে ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক। ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাক বললে কিন্তু শর্করা, আমিষ, স্নেহরও রাসায়নিক পরিপাক চলে আসে। তাহলে ক্ষুদ্রান্তে রাসায়নিক পরিপাক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা এখন শিখবো। তাহলে প্রথমে আমরা শর্করাটা দেখব। যেহেতু আমাদের এখান থেকে 3টা টাইপের খাবারের পরিপাক আমরা শিখতে পারি। পরীক্ষায় তো শুধু এমন নাও আসতে পারে যে ক্ষুদ্রান্তের খাবারের পরিপাক আলোচনা করো, পরীক্ষায় এমন আসতে পারে যে শর্করা পরিপাক আলোচনা করো, শুধু শর্করা পরিপাক। এতে দিল শর্করা, বিতে দিল আমিষ, আর সিতে দিল ফ্যাট, বললো যে শর্করা পরিপাক করো। তখন আচ্ছা, তো শর্করা পরিপাক কথা বললে আমরা জানি 3 রকমের ক্ষরণ ক্ষুদ্রান্তে আছে। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুস মানে কি?
অগ্নাশয়ের রস, তারপর আছে ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইনাল জুস মানে কি আন্ত্রিক রস, আর এটা আছে বাইল জুস মানে কি, বাইল মানে হচ্ছে পিত্ত। তো বাইল জুসটা তো আমার কোনো পরিপাকে হেল্প করবে না, তো পরিপাকে হেল্প করবো অগ্নাশয় রস আর আন্ত্রিক রস। তাহলে এখানে আমাদের শুরু করতে হবে। তাহলে শর্করা পরিপাক লিখে আমরা লিখবো অগ্নাশয় রস দ্বারা পরীক্ষা হলে আমরা এমনি লিখবো, এবং লিখবো এখানে এদিকে লিখবো আন্ত্রিক রস দ্বারা দুটো আমরা আলোচনা করবো, যেহেতু পিত্ত রস কোনো হেল্প করতেছে না। এবার দেখো অগ্নাশয় রস দ্বারা মনে রাখার টেকনিক হচ্ছে আম, আর আন্ত্রিক রস দ্বারা মনে রাখার টেকনিক হচ্ছে আসল আম। এটা মনে রাখার একটা টেকনিক, আসল আম। ভাই এই জায়গাগুলো থেকে যে কি পরিমাণ এমসিকিউ আসে তাও বলে শেষ করা যাবে না। যেরকম সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ এরকম এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে অমুক এনজাইমটা কোথায় পরিপাক করে, বা এই এনজাইমটা কি পরিপাক করে, বা এই এনজাইমটা কোথায় কাজ করে, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে না। আম থেকে মনে রাখবে অ্যামাইলেজ আর মল্টেস, অর্থাৎ জটিল শর্করা যদি কোনো থেকে থাকে যেগুলো আছে, সেই জটিল শর্করাগুলাকে অগ্নাশয় রস এর আম বলতে আমি বুঝাইছি অ্যামাইলেজের কিসে পরিণত করবে, মল্টেজে পরিণত করবে, মল্টোজে। তাহলে আমের আ থেকে কি অ্যামাইলোস, আমের আ থেকে কাকে বুঝাইছি, অ্যামাইলোসকে বুঝাইছি। আর আমের ম থেকে মল্টোজের উপর কাজ করবে কোন এনজাইম, মল্টেজ বানাবে গ্লুকোজ। তাহলে দেখো ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে, পরিপাকটা কিন্তু ক্ষুদ্রান্তের ডিউডিনামে হচ্ছে, কিন্তু এনজাইমটা অগ্নাশয় দিছে। এবার দেখো ক্ষুদ্রান্ত নিজের একটা এনজাইম দিবে, এখানে আসবে আসল আম, এখানে অনেক রকমের এনজাইম আসবে আসল আম। তাহলে এখানে প্রথমে দিবা জটিল শর্করা, এখানে প্রথমে দিবা জটিল শর্করা, এখান থেকে আসবে অ্যামাইলেস, সেম বিক্রিয়া, অ্যামাইলেস বানাবে কি, ধরো মল্টেজ না বানায় আইসোমল্টেজ ধরো বানাইলো, মল্টোজের একটা আইসোমার ধরো। এই আইসোমল্টোজ এর উপর কাজ করবে আইসোমল্টেস বানাবে গ্লুকোজ, একই জিনিস কিন্তু গ্লুকোজ। তাহলে এই হচ্ছে আম, একই জিনিস আগেরটা, এই যে অ্যামাইলেস আর আইসোমল্টেস, বা এই দুটা এর মিনিং, এই দুটা এর মিনিং দেখলাম। এখন দেখো শুধু মল্টেস কাজ করতে পারে, শুধু মল্টোজ ধরো আছে শুধু মল্টোজের উপর কাজ করবে শুধু মল্টেস বানাবে গ্লুকোজ। এটার জন্য হচ্ছে এই যে আমের তাহলে আসল আম এর মধ্যে আ থেকে অ্যামাইলেস আর আই থেকে আইসোমল্টেস আর থেকে মল্টেস গেল। এবার আছে আর ল। দেখো চিনি থাকতে পারে, চিনি কেমনে পরিপাক হবে, চিনি মানে সুক্রোজের উপর কাজ করবে এনজাইম সুক্রেস, বানাবে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, কারণ চিনি তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে, এটার জন্য লাগবে সুক্রেস। আর ল থেকে আসে ল্যাকটোজ মানে দুধের শর্করা, দুধে তো শর্করা আছে, সেটা কেমনে পরিপাক হবে, এটার উপর যে এনজাইমটা কাজ করবে তার নাম হচ্ছে ল্যাকটোজের উপর যে ল্যাকটোজের আসলের সতে সুক্রোজ, লতে ল্যাকটোজ, এটা কি বানাবে গ্লুকোজ আর গ্যালাক্টোজ। তাহলে ল্যাকটোজ হচ্ছে দুধের শর্করা কি দিয়ে তৈরি, গ্লুকোজ দিয়ে আর গ্যালাক্টোজ দিয়ে। এই গ্যালাক্টোজটা মস্তিষ্কের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে শর্করা পরিপাক। সবগুলো যে লেখা লাগবে তা না, 2-3টা লিখলেই হয়, আমি তোমাদের সবগুলো দেখাই দিলাম। এবার আসো এই সেম ভাবে এখন আমরা আমিষের পরিপাকে চলে যাব। আমিষ পরিপাক, তাহলে এখানেও সেম অগ্নাশয় রস হেল্প করবে, এখানেও সেম আন্ত্রিক রস নিজে হেল্প করবে। এখানে দেখো আন্ত্রিক রস খুবই মানে কি বলবো, চূড়ামি একটা ভূমিকা পালন করবে। চূড়ামি ভূমিকা পালন কি, আন্ত্রিক রস বলবে কি আমি শুধু অ্যামাইনো পেপটাইডেস দিব। দেখো আগে ছিল কিছু পলিপেপটাইড, খেয়াল করো পাকস্থলীতে কিন্তু সব প্রোটিন পুরোপুরি পরিপাক হয় নাই, কেউ আছে প্রোটিওস, কেউ আছে পেপটন, কেউ আছে পলিপেপটাইড আকারে। তো এই পলিপেপটাইডের উপরে আন্ত্রিক রস শুধুমাত্র
অ্যামিনো পেপটাইডেস এনজাইম দিবে, অ্যামিনো পেপটাইডেস এনজাইম দিবে এবং এটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যাবে, শেষ পরিপাক। প্রোটিনের পরিপাক তোমাকে ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না তুমি অ্যামিনো অ্যাসিড পাও। তাহলে এখানে শুধু অ্যামিনো পেপটাইডেস এই একটা এনজাইমই দিচ্ছে আমার ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত এই একটা এনজাইমই দিচ্ছে, সেটা কি? অ্যামিনো পেপটাইডেস, ঠিক আছে? এই কিন্তু অগ্নাশয় রস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এখানে, অগ্নাশয় রস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অগ্নাশয় রস দেখবে যে পাকস্থলিতে তো পুরোপুরি প্রোটিন পরিপাক হয় নাই, প্রোটিওজ আর পেপটোন আকারে আছে, প্রোটিওজ আর পেপটোন আকারে আছে। খেয়াল করো, আমি যদি পাকস্থলিতে ফিরে যাই, পাকস্থলে যদি আমি ফিরে যাই তাহলে তুমি দেখতে পারবা এখানে কিন্তু খেয়াল করো প্রোটিন কিন্তু প্রোটিওজ আর পেপটোন এবং পলিপেপটাইড আকার আছে। তো পলিপেপটাইডের জন্য ক্ষুদ্রান্ত হেল্প করলো, প্রোটিওজ আর পেপটোনের কি হবে? প্রোটিওজ আর পেপটোনের কি হবে? এখানে তো কোনো অ্যামিনো অ্যাসিড এখনো তৈরি হয় নাই। এই প্রোটিওজ আর পেপটোন, প্রোটিওজ আর পেপটোনের উপর কাজ করার জন্য অগ্নাশয় নিজে নতুন একটা এনজাইম খনন করবে, সেটার নাম হচ্ছে ট্রিপসিন। কি নাম? ট্রিপসিন, ট্রিপসিন অথবা কাইমোট্রিপসিন, অথবা কাইমোট্রিপসিন। কাইমের উপর কাজ করতেছে বলে কাইমোট্রিপসিন, খাবারটা এখানে কাইমে পরিণত হয়েছে এবং এটা দিন শেষে আইদার পলিপেপটাইড হবে, আইদার পলিপেপটাইড হবে, পলিপেপটাইড হলে আবার এইদিকে চলে যাবে, অথবা সরাসরি কিসে পরিণত হবে? সরাসরি অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। যদি পলিপেপটাইডও হয় তাইলেও ট্রিপসিন এখানে হেল্প করতে পারবে এটাকে অ্যামিনো অ্যাসিড বানানোর জন্য, অথবা ওইদিকে তো পলিপেপটাইডেজ এনজাইম আছেই। এই একটা গেল। তারপর দেখো যদি এমন হয় কোলাজেন নামক কোনো প্রোটিন তুমি খাইছো, কোলাজেন তন্তু, তাহলে এটার উপর কাজ করবে কোলাজিনেস, কোলাজিনেস এনজাইম। এই কোলাজিনেস এনজাইমটাও অগ্নাশয় দিবে এবং এটা সরল পেপটাইডে পরিণত হবে, সরল পেপটাইড। তার মানে কি কোলাজিনেস এনজাইম এক ধাপে পরিপাক করতে পারে নাই, সরল পেপটাইড মানে তখন অ্যামিনো অ্যাসিড হয় নাই, তারপর এর উপর আবার পেপটাইডেজ এনজাইম দেওয়া লাগবে। ওকে ফাইন। তারপরে ধরো তুমি ইলাস্টেস খাইছো, ইলাস্টিন টাইপের কোনো প্রোটিন খাইছো, এর উপর কাজ করবে ইলাস্টেস এনজাইম, ইলাস্টেস। এটাও ধরো কিসে পরিণত হলো? পেপটাইডে পরিণত হলো। এগুলো একটু কঠিন টাইপের প্রোটিন, এক ধাপে প্রোটিনগুলো পরিপাক হইতে চায় না। তাহলে এই যে সরল পেপটাইড বা ইলাস্টেস টাইপের যে পেপটাইড, এদেরকে এখন তুমি কেমন ঠান্ডা করবা? এদেরকে ঠান্ডা করার জন্য অর্থাৎ অ্যামিনো অ্যাসিড বানানোর জন্য অগ্নাশয় নিজেই কাজ করবে। অগ্নাশয় প্রোটিনের জন্য অনেক কাজ করে। কি করবে অগ্নাশয়? এখন ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, পলিপেপটাইড, কার্বক্সিপেপটাইড যা আছে খেয়াল করো, যদি দুইটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে ডাইপেপটাইড, ধরো দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত আছে তাহলে ডাইপেপটাইড। যদি তিনটা অ্যামিনো অ্যাসিড হয় তাহলে ট্রাইপেপটাইড, একসাথে যুক্ত আছে। যদি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড হয় তাহলে সেটাকে বলা হয় পলিপেপটাইড বা শুধু পেপটাইড বলতে পারো। কিছু কিছু আছে কার্বক্সিপেপটাইড, কার্বক্সিপেপটাইড এটাও আছে। যাই থাকুক না কেন সবার জন্য এনজাইম কার কাছে আছে? আমাদের অন অ্যান্ড অনলি অগ্নাশয়ের কাছে আছে। অগ্নাশয় ডাইপেপটাইডের জন্য দিবে ডাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস। ট্রাইপেপটাইডের জন্য দিবে ট্রাইপেপটাইডেস। পলিপেপটাইডের জন্য দিবে পলিপেপটাইডেস। কার্বক্সিপেপটাইডের জন্য দিবে কার্বক্সিপেপটাইডেস। এবং এন্ডোপ্রদেশ সবাই কোনখানে পরিণত হইতে বাধ্য হবে? অ্যামিনো অ্যাসিডে পরিণত হইতে বাধ্য হবে, তুমি যাই করো না কেন। এখন পরীক্ষায় কেমনে মনে রাখবা? প্রোটিনের জন্য শুধুমাত্র আমাদের অন্ত্র অ্যামিনো পেপটাইডেজ দিচ্ছে, আর কিছু দেয় নাই। আর এত কিছু তো পরীক্ষা লিখতে পারবে না, পরীক্ষায় এটা লিখবা, এটা লিখবা, এটা লিখবা, শেষ, এনাফ। আমি তোমাদের সবগুলো দেখাই দিলাম, তিনটা লিখলে এনাফ। তাহলে প্রোটিন পরিপাক হয়ে গেল। ফ্যাট, ফ্যাটে এত প্যারায় যাবাই না, ফ্যাটে এত প্যারায় যাবাই না। ফ্যাটে কি করবা? এভাবে লিখে দিবা, পাকস্থলিতে ফ্যাট পরিপাক। কিভাবে লিখবা? অগ্নাশয় এত ঝামেলা যাবাই না, লিখবা অগ্নাশয় ও অগ্নাশয় থেকে আসে প্যানক্রিয়াটিক, প্যানক্রিয়াস মানে কি? অগ্নাশয়, প্যানক্রিয়াটিক লাইপেজ। ক্ষুদ্রান্ত থেকে আসে,
ক্ষুদ্রান্ত থেকে আসে ইন্টেস্টাইনাল লাইপেজ বা আন্ত্রিক লাইপেজ, আন্ত্রিক লাইপেজ। এরা কি করে, যে কোনো ফ্যাটকে সেটা যেই জায়গা থেকে আসুক না কেন লাইপেজ কিসে পরিণত করবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। শেষ। তুমি চাইলে আলাদা আলাদা করে অনেকগুলো বলতে পারো, আলাদা আলাদা করে অনেকগুলো বলতে পারো, ঠিক আছে। অগ্ন্যাশয় রস থেকে আরও কিছু আসে, অগ্ন্যাশয় রস থেকে আরও কিছু আসে। অগ্ন্যাশয় রস থেকে কী কী আসে আমি একটু বলে দিই তোমাদেরকে এক্সট্রাভাবে জানার জন্য। ফসফোলাইপেজ আসে, আরেকটা আসে কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। আর ক্ষুদ্রান্ত থেকে আর কিছু আসে, ক্ষুদ্রান্ত থেকে কি আসে, লাইপেজ লেসিথিনেস, ক্ষুদ্রান্ত থেকে লেসিথিনেজ আসে, লেসিথিনকে পরিপাক করার জন্য। লেসিথিনকে পরিপাক করার জন্য কি আসে, লেসিথিনেজ এনজাইমটাও আসে। এগুলো এক্সট্রা জেনে রাখো, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে আমরা একটু পড়ে ফেলি আন্ত্রিক রসকরণে স্নায়ু এবং হরমোনের ভূমিকা। আন্ত্রিক রস ক্ষরণে স্নায়ু ও হরমোন। দেখো এই জিনিসগুলো তোমাদের বইয়ের মধ্যে একদম লাস্টে দিয়ে দেওয়া আছে, আমি একসাথে করে দিচ্ছি। স্নায়ুর কথা বললে একটাই, সেটা হচ্ছে ভেগাস। শেষ। এই ভেগাস স্নায়ুর কথা বললে খালাস, ঠিক আছে। এখানে দুইটা হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই একই দুইটা হরমোন সিক্রেটিন আর হচ্ছে কোলেসিস্টোকাইনিন, এরাও এখানে কাজ করবে। কোলেসিস্টোকাইনিন কি কাজ করবে, সিক্রেটিন আগের বার পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস খাওয়ানো বাধা দিছিল, আর কোলেসিস্টোকাইনিন প্রবেশের পথকে নিয়ন্ত্রণ করছিল। তেমনি সিক্রেটিন এখানে কি করবে, সিক্রেটিন এখানে যকৃৎ ও অগ্ন্যাশয়কে বাইকার্বনেট ক্ষরণে উদ্দীপ্ত করবে, অনেক বেশি বাইকার্বনেট যাতে ক্ষরণ হতে পারে, পরিবেশে যাতে ক্ষারীয় হয়ে যেতে পারে। আর কোলেসিস্টোকাইনিন কি করবে, পিত্তথলিকে সংকোচন করবে যাতে পিত্তরস ক্ষরণ হয়, পিত্তথলিকে সংকোচন করবে যাতে পিত্তথলি সংকুচিত হয়। আর অগ্ন্যাশয়কে এনজাইম সৃষ্টির উদ্দীপনা দিবে, অগ্ন্যাশয়কে এনজাইম সৃষ্টির উদ্দীপনা দিবে। এই জন্যে কোলেসিস্টোকাইনিনের আরেক নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন, একে সিসিকে নামে ডাকা হয়। সিসিকে মানে কোলেসিস্টোকাইনিন, এর আরেকটা নাম আছে প্যানক্রিওজাইমিন, কারণ সে প্যানক্রিয়াসকে অগ্ন্যাশয়কে উদ্দীপনা দিচ্ছে। এর আরেকটা নাম আছে প্যানক্রিওজাইমিন, কারণ সে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়কে খাবার এনজাইম ক্ষরণের জন্য উদ্দীপনা দেয়। তাহলে দেখো এদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন ক্ষরণ কিন্তু হচ্ছে ক্ষুদ্রান্ত থেকেই কাজ করতেছে, একবার পাকস্থলীতে একবার ক্ষুদ্রান্তের নিজের মধ্যে, সব জায়গায় কাজ করতেছে। এরা কত গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে, ঠিক আছে। তাহলে এই সিক্রেটিন আগের বার একটা কাজ করছিল পাকস্থলীতে, এখানে আবার আরেকটা কাজ করতেছে ক্ষুদ্রান্তে। দুই জায়গায় কিন্তু সে দুই রকমের ভূমিকা কিন্তু সে পালন করছে। আচ্ছা, তাহলে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জানলাম। এবার আমরা অগ্ন্যাশয়ে ক্ষুদ্রান্তের কাহিনী শেষ করলাম। ক্ষুদ্রান্তেরও যদি তুমি প্রস্থচ্ছেদ করো, কাটো, তাহলে ওই লেয়ারটা পাবা সেরাসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা, এইভাবেই তুমি পাবা। কিন্তু ক্ষুদ্রান্তের মিউকোসায় কোনো ভাঁজ নাই, আঙুলের মতো অভিক্ষেপ আছে, ভিলাই, ঠিক আছে। আসো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে যকৃৎ, যকৃৎ বা লিভার, যেকে জৈব রসায়নাগার বলা হয়। জৈব কি বলা হয়, জৈব রসায়নাগার বলা হয়। কেন, 500+ রাসায়নিক বিক্রিয়ার হয়, রাসায়নিক বিক্রিয়ার হয়। আচ্ছা, যকৃতের ভর তোমরা বই থেকে পড়ে নিতে পারবা, এখানে আহামরি গুরুত্বপূর্ণ কিছু নাই, ভর তোমরা পড়ে নিতে পারবা। যকৃতের ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে ভরটা তোমরা বই থেকে পড়ে নিবা। যকৃতের বাইরে যে পর্দা এটাকে বলা হয় ক্যাপসুল, যকৃতের বাইরে যে পর্দা এটাকে ক্যাপসুল নামে ডাকা হয়, গ্লিসন ক্যাপসুল, এটা জানতে পারো, গ্লিসন ক্যাপসুল। এই জিনিসটা জেনে রাখো, এগুলো এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপরে যকৃতের
সদ্যভূমিষ্ঠ শিশু যকৃতের ওজন থাকে 150 গ্রাম, প্রাপ্তবয়স্ক হচ্ছে নারীদের ক্ষেত্রে 1.2 থেকে 1.4 গ্রাম, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে 1.4 থেকে 1.8 গ্রাম। ঠিক আছে, যকৃতের ভিতরে কি থাকে, সাইনুসয়েড থাকে, যেই সাইনুসয়েডের ভিতরে কাফার কোষ থাকে। যকৃতের যে ম্যাক্রোফেজকে কি নামে ডাকা হয়, এটা কিন্তু আসে মাঝে মাঝে প্রশ্ন। যকৃতের ম্যাক্রোফেজকে কি নামে ডাকা হয়? ম্যাক্রোফেজ মানে কি? ম্যাক্রোফেজ মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা। কি নামে ডাকা হয় যকৃতের ম্যাক্রোফেজকে? কাফার কোষ নামে ডাকা হয়। কাফার কোষ। এটা কোথায় থাকে? ম্যাক্রোফেজ কোথায় থাকে? অবস্থান হচ্ছে যকৃতের সাইনুসয়েডে। যকৃতের কোথায়? সাইনুসয়েডে। এই প্রশ্নটা আসতে পারে এমসিকিউ, সাইনুসয়েড কোথায় থাকে? যকৃতে অনেকগুলো কোষ একসাথে কি তৈরি করে? লোবিউল তৈরি করে, এটাকে হেপাটিক লোবিউল বলে। আর অনেকগুলো লোবিউলের পাশে থেকে কি? সাইনুসয়েড। অর্থাৎ যকৃতের কোষগুলো হেপাটিক লোবিউল তৈরি করে ষড়ভুজাকৃতির, অনেকগুলো লোবিউলের মাঝখানে কি থাকে? সাইনুসয়েড। অনেকগুলো সাইনুসয়েড মিলে একটা কেন্দ্রীয় শিরা তৈরি করে। তাহলে এইগুলো জানলেই চলবে। এমসিকিউ, এগুলো সব হচ্ছে এমসিকিউ। আচ্ছা, যকৃতের সঞ্চয়ী বিভাগীয় ভূমিকা থেকে বিভাগীয় ভূমিকা পরীক্ষায় বেশি আসে। তো যখন সঞ্চয়ী ভূমিকার কথা বলবে, সঞ্চয়ী ভূমিকা মানে কি? যকৃৎ কি কি জমা রাখে, তখন খাদ্যের যে 5টা উপাদান আছে, 6টা উপাদান আছে, 6টা উপাদানের নাম লেখা শুরু করবা। প্রথমে শর্করার নাম লেখা শুরু করবা, শর্করা। তারপর লিখবা আমিষ বলতে অ্যামিনো অ্যাসিড লিখলাম আমরা, অ্যামিনো অ্যাসিড। তারপর লিখবো কি? ফ্যাট। তারপর লিখবা কি? খনিজের পরে কি? ভিটামিনের পরে কি? পানি। তো পানি তো আমার লিখবো না, পানির জায়গায় আমরা রক্ত লিখবো। রক্তের মধ্যে তো অনেক পানি থাকে, এই হচ্ছে পার্থক্য। এগুলো সে কি করবে? সঞ্চয় করবে। এগুলো তার সঞ্চয় ভূমিকা। ঠিক আছে, সৃজনশীলে কিন্তু আসে যকৃতের সঞ্চয় ভূমিকা লেখো। তুমি প্রথমে যদি এই 4টা আঁকা দিতে পারো, তাহলে তোমার কিন্তু নাম্বার অর্ধেক তুমি এখানে পেয়ে গেলা। এবার আসো কিভাবে লিখবা। শর্করার ব্যাপারে কিভাবে লিখবা? শর্করা যকৃৎ কি করে? গ্লুকোজ যেগুলো আছে আমরা খাওয়ার পরে থাকে, সেই গ্লুকোজকে ইনসুলিন হরমোন দিয়ে বানায় গ্লাইকোজেন। কি বানায়? গ্লাইকোজেন। এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, এই প্রক্রিয়ার নাম কি? গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এবং এই প্রক্রিয়ার ফলে প্রতি 100 ঘন সেন্টিমিটার রক্তে 90 গ্রাম গ্লুকোজ বজায় থাকে সারা শরীরে। এই প্রক্রিয়ার ফলে কি হয়? 100 ঘন সেন্টিমিটার মানে সি কিউবিক সেন্টিমিটার, সিসিএম বা সিসি কিউবিক সেন্টিমিটার, 100 সিসি ঘন সেন্টিমিটার রক্তে 90 মিলিগ্রাম গ্লুকোজ এটা দ্বারা মেনটেন হয় সারা দেহে। অর্থাৎ সারা দেহে প্রতি 100 কিউবিক সেন্টিমিটার রক্তের জন্য 90 মিলিগ্রাম গ্লুকোজ লিভার পাঠায়, আর বাকি যা আছে সবটা তার দেহের মধ্যে, লিভারের মধ্যে জমা রাখে। কি আকারে? গ্লাইকোজেন আকারে জমা রাখে। গ্লুকোজকে ইনসুলিন হরমোন দিয়ে গ্লাইকোজেন বানায় জমা রাখে। এই প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনেসিস। এটা কে করতেছে? লিভার করতেছে। এভাবে সে কি জমা রাখতেছে? শর্করা জমা রাখতেছে। ঠিক আছে, তারপর দেখো সে অ্যামিনো অ্যাসিড জমা রাখতে পারে। এখান থেকে তেমন কিছু বলার দরকার নাই। সে কি রাখতে পারে? সে ফ্যাট জমা রাখতে পারে। সে কোলেস্টেরলও জমা রাখতে পারে। ফ্যাট, কোলেস্টেরল এগুলোও সে কি রাখতে পারে? জমা রাখতে পারে। অতি বেশি জমা রাখলে তখন ফ্যাটি লিভার হয়ে যায়। হ্যাঁ, এটুকু লিখবা, আর কিছু লাগবে না, এটাই লিখবা যে ফ্যাট জমা রাখতে পারে। তারপরে খনিজ লবণের মধ্যে বলে রাখবো অনেক রকমের খনিজ লবণ জমা রাখে, কিন্তু সে আয়রনকে জমা রাখতে পারে। আয়রনকে সে ফেরিটিন আকারে জমা রাখবে। আয়রন নামের যে খনিজ লবণ, সেই খনিজ লবণকে সে ফেরিটিন আকারে জমা রাখবে। কি আকারে? ফেরিটিন আকারে জমা রাখবে। পাশাপাশি আরও কিছু খনিজ লবণ সে জমা রাখতে পারে। সেটা কি? কপার, জিঙ্ক, কোবাল্ট, এগুলো সে জমা রাখতে পারে। ভিটামিনের মধ্যে মনে রাখবা সে ভিটামিন এ, ডি, ই, কে এগুলোকে সে বেশি জমা রাখে। বি আর সি কেও সে জমা রাখতে পারে। আর রক্ত, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যকৃতের মধ্যে 1500 সিসি বা ঘন সেন্টিমিটার রক্ত জমা থাকে। এ হচ্ছে রক্ত জমা। তাহলে তুমি প্রথমে কি করবা? প্রথমে এই ফ্লোচার্টটা আঁকাবা। ফ্লোচার্টের মধ্যে কি কি থাকবে? লিখবা সঞ্চয়ী ভূমিকা, তারপর লিখবা শর্করা, এক সাইডে লিখবা রক্ত, আর এক সাইডে লিখবা ভিটামিন, খনিজ, ফ্যাট এবং অ্যামিনো অ্যাসিড। লেখার পরে তারপরে এক একটা পয়েন্ট দিয়ে লিখবা যে শর্করা এইভাবে। শর্করা কি? গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, গ্লুকোজকে ইনসুলিন দিয়ে গ্লাইকোজেন আকারে জমা রাখে। ঠিক আছে, তারপর লিখবা অ্যামিনো অ্যাসিড লিখবা যে যকৃৎ অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড মানে বেশ কিছু অ্যামিনো অ্যাসিড জমা রাখতে পারে। তারপর লিখবা কোলেস্টেরল, ফ্যাট জমা রাখতে পারে। তারপর লিখবা কি? যকৃৎ 1500 ঘন সেন্টিমিটার রক্ত জমা রাখে। তারপর লিখবা কি? যকৃৎ ভিটামিন জমা রাখতে পারে। তারপর লিখবা কি? খনিজ লবণ, যকৃৎ অনেক রকমের খনিজ লবণ জমা রাখে, যেমন এগুলো স্পেশালি আয়রনটাকে ফেরিটিন নামে ডাকা হয়।
এই লিখে দিবা, তোমার যকৃতের সঞ্চয়ী ভূমিকা কিন্তু হয়ে গেল। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। এই বিপাকীয় ভূমিকাটাই পরীক্ষায় বেশি আসে। যকৃতের বিপাকীয় ভূমিকা অপরিসীম অনেক, এটাই পরীক্ষা আসে সৃজনশীলে, এবং এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ আছে। তো বিপাকীয় ভূমিকা, তো বিপাকীয় ভূমিকার মধ্যে চোখটা বন্ধ করে তোমাকে আগে শর্করা আমিষ আর স্নেহর বিপাকীয় ভূমিকা আলোচনা করতে হবে। এইগুলো যদি কেউ লিখে দিতে পারে তাহলে আর তার কিছু দরকার নেই। তাহলে প্রথমে আমরা কার বিভাগে চলে যাব? প্রথমে আমরা শর্করা বিভাগে চলে যাব। ঠিক আছে, এখানে কয়টা প্রসেস আছে? তিনটা প্রসেস আছে এখানে। কয়টা? তিনটা প্রসেস আছে শর্করা বিভাগে, তিনটা প্রসেস আছে। প্রথমে হচ্ছে গ্লাইকোজেনেসিস, প্রথমে হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন, তা গ্লাইকোজেন তৈরি করা, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন তৈরি করা। এটা একটু আগে আমরা দেখছি কি, গ্লুকোজ, গ্লুকোজের উপর কাজ করবে, ইনসুলিন হবে গ্লাইকোজেন। এইভাবেই লিখবা তোমার পরীক্ষায়, শর্করা গ্লাইকোজেনেসিস, এই লাইনটা লিখবা। এই লাইনটা লিখলে তোমার কিছু লাগবে না। এটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। 2 নাম্বার কথা, এটা হচ্ছে কখন? যখন তুমি অনেক বেশি খাবার খেয়ে ফেলছো, তুমি অনেক বেশি খাবার খাইছো, রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেছে, প্রতি 100 ঘন সেন্টিমিটার রক্তের মধ্যে 90 গ্রাম গ্লুকোজ দিয়ে পাঠাই দিবে সারা দেহে লিভার, আর বাকিটুকু সে নিজের মধ্যে গ্লাইকোজেন আকারে জমা রাখবে। এখন ধরো তুমি রোজা রাখছো, সারাদিন কিছু খাও নাই, তুমি স্টার্ভিং করছো, এখন তোমার তো গ্লুকোজের ক্রাইসিস। এখন কি হবে দেখো, এখন এই যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনটা ভাঙবে, তাহলে গ্লাইকোজেনোলাইসিস। এখন হবে কি, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। এখানে কি হবে দেখো, যে গ্লাইকোজেনগুলো আছে, এই গ্লাইকোজেনগুলো এবার গ্লুকাগন নামক একটা হরমোনের প্রভাবে এগুলো অগ্নাশয় থেকে আসে, আবার গ্লুকোজে পরিণত হবে, আবার গ্লুকোজে পরিণত হবে, যাতে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা ঠিক থাকে। এই গ্লুকোজের লেভেলটা ঠিক থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর লাস্টে দিয়ে একটা আছে প্রসেস, যে প্রসেসের নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস। তো তোমরা বুঝে গেছো, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, নিও মানে নতুন করে তৈরি করা। নতুন করে কখন তৈরি করতে হয়? যখন একদম শেষ হয়ে যায়, অর্থাৎ তোমার দেহের মধ্যে আর কোনো গ্লাইকোজেন নাই, কোনো শর্করা নেই। এখন তোমার কি করতে হবে? অশর্করা জাতীয় উৎস থেকে শর্করা তৈরি করতে হবে। অশর্করা উৎস, অশর্করা উৎস কি হইতে পারে? সে অশর্করা উৎস, অশর্করা উৎস হইতে পারে, অশর্করা উৎস হইতে পারে ফ্যাট, অশর্করা উৎস হইতে পারে অ্যামিনো অ্যাসিড। যেমন ধরো যখন অনেক বেশি কেউ না খায় থাকে, তখন তার কিন্তু ফ্যাটও ক্ষয় হয়ে যায়, ফ্যাটও খরচ হয়ে যায়। ঠিক আছে, এবং এইগুলা আস্তে আস্তে কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে, তোমাকে বাঁচায় রাখার জন্য, কারণ গ্লুকোজ তোমার দরকার। তাহলে অশর্করা জাতীয় উৎস থেকে শর্করা তৈরি প্রক্রিয়া হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ সাপ্লাই করা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, আর গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এই চ্যাপ্টারের বাইরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এটা আবার আরেকটা, গ্লুকোজকে ভেঙা। এখানে কি হয়, এখনো গ্লুকোজ C6H12O6, এটা ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় C3H4O3, এটাকে গ্লাইকোলাইসিস বলে। এটা খাবারের বিপাক, এটা শ্বসনের প্রথম ধাপ, এটা আলাদা। তাহলে আমার শর্করা বিপাক হয়ে গেল, শর্করা বিপাক হয়ে গেল। এবার আসবো আমরা হচ্ছে প্রোটিন বিপাক। এবার আমরা যাবো হচ্ছে প্রোটিন বিপাক। প্রোটিন বিপাক প্রথমে দিব ডিঅ্যামিনেশন। প্রথমে প্রক্রিয়াটার নাম লিখবো কি, ডিঅ্যামিনেশন। ডি মানে বাদ দেওয়া, অ্যামিনেশন মানে অ্যামাইনো মূলক। এখানে কি করা হয়, এখানে অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো মূলকটা আছে, এটাকে অ্যাসিড মূলক থেকে পৃথক করে দেওয়া হয় ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে। ডিঅ্যামাইনেজ এনজাইমের প্রভাবে এই যে অ্যামাইনো আর অ্যাসিড, এই অ্যামাইনো মূলকটাকে পৃথক করে দেওয়া হয়, আর অ্যাসিডটাকে কিটো অ্যাসিড আকারে আলাদা করে দেওয়া হয়। অ্যাসিড মূলকটাকে কিটো অ্যাসিড আকারে আলাদা করে দেওয়া হয়। তো এই কিটো অ্যাসিড যে আছে সে রক্তরসে চলে যায়, রক্তরসে চলে যায়, গেল ফাইন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, রক্তরসে চলে যায়, অথবা শ্বসনে চলে যায়, অথবা শ্বসনে ব্যবহার হয়ে যায়। আর এই হচ্ছে ডিঅ্যামিনেশন। এরপর আসে অর্নিথিন চক্র। এরপর হয় অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রে কি হয়, এই যে এই NH2, এই যে এই NH2 এর সাথে বিক্রিয়া করে একটা H+ আয়ন, রক্তরসের H+ আয়ন, এর ফলে তৈরি হয় NH3 বা অ্যামোনিয়া। NH3 বা অ্যামোনিয়া। এরকম NH3 নেওয়া লাগে দুইটা, NH3 নেওয়া লাগে দুইটা, যার সাথে বিক্রিয়া করে আমাদের রক্তে থাকে কার্বন ডাইঅক্সাইড। আমাদের রক্তরসে থাকে কি, কার্বন ডাইঅক্সাইড। NH3 এর সাথে কি বিক্রিয়া করে? কার্বন ডাইঅক্সাইড। এর ফলে কি তৈরি হয়, NH2CO NH2 এবং পানি।
পানি না দিলেও চলবে। এই NH2CONH2 এর নামে হচ্ছে ইউরিয়া। তাহলে ইউরিয়া তৈরি হয়েছে কি চক্রে? অর্নিথিন চক্রে। কি প্রক্রিয়ায়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়। কোথায়? যকৃতে। আর ইউরিয়া দেহ থেকে বের হয়ে যায় কোন জায়গা থেকে? কিডনিতে। কয়টা কথা মাথায় রাখবা, ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। কোন প্রক্রিয়ায়? ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায়। কোন চক্রে? অর্নিথিন চক্রে। কি দ্বারা নিষ্কাশিত হয় দেহ থেকে? কিডনি দ্বারা নিষ্কাশিত হয় দেহ থেকে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লিপিড বিভাগের মধ্যে তেমন কিছু দরকার নেই। লিপিড বিভাগের মধ্যে এভাবে লিখবা, লিপিড বিভাগ খুব বেশি কিছু লাগে না। লিপিড বিভাগ সেটা হচ্ছে কি? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস কি? লাইপো মানে লিপিড, জেনেসিস মানে তৈরি করা। অতিরিক্ত শর্করা, অতিরিক্ত শর্করা জমতে 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 লিপিডে পরিণত হয়ে যায়। অনেক বেশি ভাত খাইতে থাকলে যে ভুঁড়ি হয়ে যায়, এটা হচ্ছে তার এক্সাম্পল। এটা হচ্ছে লাইপোজেনেসিস। আরেকটা আছে, তুমি যখন অনেক বেশি স্টার্ভিং করবে, ওই যে যেটা বলছিলাম, লিপিড থেকে আবার কি হইতে পারে? গ্লুকোজ হইতে পারে, উল্টা হইতে পারে। ওই যে গ্লুকোনিওজেনেসিস উল্টা হইতে পারে। এই লিপিড বিভাগে এইটুকু এনাফ। লিপিড বিভাগে এইটুকু এনাফ মানে কি বলছি? যে তুমি অনেক বেশি ভাত খেলে তোমার ভুঁড়ি হয়ে যাবে, স্বাভাবিক, তাই না? তার মানে কি? ভাত তো শর্করা, ওটা ভুঁড়ি হচ্ছে মানে ফ্যাট হচ্ছে, মানে কি? শর্করা অনেক বেশি, যে বেশি 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 গ্লাইকোজেন আকারে জমতে 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 ওই গ্লাইকোজেনগুলো একটা সময় কিসে পরিণত হয়ে যাবে? ফ্যাটে পরিণত হয়ে যাবে। তাহলে লাইপোজেনেসিস, লিপিড তৈরি করলা। আর এটা হচ্ছে লাইপোজেনোলাইসিস। এটাকে বলা হয় লাইপোলাইসিস, লিপিড ভেঙে ফেলা। বা এটাকে আমরা গ্লুকোনিওজেনেসিসও বলতে পারি, যেটা একটু আগে দেখলাম। গ্লুকোনিও মানে নতুন করে তৈরি করা, জেনেসিস একই প্রক্রিয়া, যেটা একটু আগে দেখছি, যে অশর্করা জাতীয় উৎস থেকে শর্করা তৈরি। এই যে একটু আগে যারা দেখছি, এই যে অশর্করা জাতীয় উৎস থেকে শর্করা তৈরি। ঠিক আছে, এইগুলো একটা প্রসেস। লিপিড বিভাগ। তো লিপিড বিভাগ পর্যন্ত পড়ে ফেলার পরে এবার শর্করা আরেকটা বিভাগীয় ভূমিকা তুমি আসবা, সেটা হচ্ছে হরমোন উৎপাদন এবং হরমোন ভাঙন। তুমি লিখবা হরমোন উৎপাদন। এখানে তোমার লিখবা হরমোন উৎপাদনের মধ্যে টেনসিনোজেন। এটা কি করে? ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে, অ্যানজিওটেনসিনোজেন। আরেকটা লিখবা হরমোন ভাঙন। হরমোন ভাঙন, যকৃৎ হরমোন তৈরি করতেছে বা হরমোনকে ভাঙতেও পারতেছে। প্রায় সকল হরমোনকে সে ভাঙে। তবে দুইটা হরমোনের নাম আলাদা করে উল্লেখ করতে হবে। একটা হচ্ছে টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন ও টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন এই দুটো হরমোনকে সে খুব দ্রুত ভাঙে, সে খুব দ্রুত ভাঙে, খুব দ্রুত ভাঙে। এই কথাটা মাথায় রাখতে হবে। টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন নামক যে দুটো হরমোন আছে, এই দুটো হরমোনকে যকৃৎ খুব দ্রুত ভেঙে দেয়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, এটা এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যকৃতের হরমোনাল ভূমিকা দেখলাম। ঠিক আছে, রক্তকণিকা উৎপাদন তোমরা লিখতে পারো। যকৃতের আরেকটা বিভাগীয় ভূমিকা, আরবিসি তৈরি। আরবিসি তৈরি কখন? ভ্রূণাবস্থায়। ভ্রূণাবস্থায় যকৃৎ কি করতে পারে? লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আরবিসি ভাঙনের কাজটাও কিন্তু কে করে? বয়স বাড়ার সঙ্গে সাথে আরবিসি ভাঙার কাজটাও কিন্তু যকৃৎ করে। ফেট অফ হিমোগ্লোবিন, বা এটাকে হিমোগ্লোবিনের ভাঙনও পড়তে পারো। হিমোগ্লোবিনের ভাঙন, এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে। এমসিকিউ আর সিকিউ আসতে পারে। সিকিউ তো হচ্ছে যকৃতের বিভাগীয় ভূমিকার মধ্যেই পড়ে। তাহলে এটা আমি তোমাদের দেখাই। এই হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকা তো 120 দিন পর পর ভেঙে যায় যকৃতের কাফফার কোষে। এটাও লিখে দিই, যকৃতের কাফফার কোষে। কাফফার কোষের কথা মনে আছে? কাফফার সেল, ওই যে যকৃতের ম্যাক্রোফেজ, যেটা যকৃতের শ্বেত রক্তকণিকা, এটার নাম হচ্ছে কাফফার কোষ। হিমোগ্লোবিন ভাঙবে কতদিন পর পর? 120 দিন পর পর। 120 দিন পর পর হিমোগ্লোবিন ভেঙে পরিণত করবে হিম এবং গ্লোবিন। গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। ভাঙার পর সে কোথায় চলে যাবে? প্লাজমাতে চলে যাবে। প্লাজমাতে যাবে, রক্তরসে চলে যাবে। এইভাবেই লিখবো পরীক্ষায়। হিমটা কি হবে? হিমটা পরিণত হবে আয়রন 2+ অথবা 3+এ, যেটা জমা থাকবে, জমা অথবা প্রবাহ হবে দেহের মধ্যে। আর বাকিটা পরিণত হবে বিলিভার্ডিনে। বাকি যে জিনিসটা থাকবে সেটা পরিণত হবে বিলিভার্ডিনে। বিলিভার্ডিন, যার রং হচ্ছে সবুজ। বিলিভার্ডিনে আবার একটু পরে রূপান্তরিত হয়ে বিলিরুবিনে পরিণত হবে। বিলিরুবিন, যার রং হচ্ছে হলুদ।
যার রং হচ্ছে কি হলুদ। এই বিলিরুবিনই মলের মাধ্যমে সারা দেহ থেকে নিষ্কাশিত হবে। এই হচ্ছে ফেট অফ হিমোগ্লোবিন বা ফেট অফ আরবিসি। ফেট মানে ভাঙন, আরবিসি বা হিমোগ্লোবিনের ভাঙন। তাহলে হিমোগ্লোবিনের ক্ষেত্রে, আরবিসির ক্ষেত্রে কি বলবা, লোহিত রক্ত কণিকা 120 দিন পর পর যকৃতে ম্যাক্রোফেজে ভেঙে যাবে। হিমোগ্লোবিন কেমনে ভাঙবে, হিমোগ্লোবিন হিম এবং গ্লোবিনে পরিণত হবে, গ্লোবিনটা প্রোটিন হিসেবে রক্তরসে চলে যাবে, হিমটা ভেঙে আরও আয়রন এবং বিলিভার্ডিনে পরিণত হবে। আয়রনের মধ্যে একটা অংশ জমা থাকবে ফেরিটিন আকারে, আর একটা অংশ প্রবাহিত হয়ে যাবে। আর বিলিভার্ডিনটা সবুজ রং, সেটা বিলিরুবিনে পরিণত হবে হলুদ রঙে, মলের মাধ্যমে বের হয়ে যাবে। আর যকৃতে যখন জন্ডিস হয় তখন এই বিলিরুবিনের মাত্রায় অনেক বেড়ে যায়, কারণ অনেক বেশি লোহিত রক্তকণিকা তখন ভাঙে জন্ডিস হলে, লিভার ক্ষয় হয়ে, এবং তখনই হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, আমাদের সারা দেহের রং কেমন হয়ে যায়, হলুদ হয়ে যায়। তাহলে এই হচ্ছে যকৃতের ভূমিকা। তো যকৃতের বিপাকীয় ভূমিকা থেকে আরও অনেক কিছু তুমি বলতে পারতা, বাট এইটুকু আমাদের জন্য যথেষ্ট যকৃতের বিপাকীয় ভূমিকা থেকে। ঠিক আছে, তাপ উৎপাদন, বিষ অপসারণ, এগুলো তুমি বলতে পারো। যকৃৎ কি করে, যকৃৎ হচ্ছে তাপ উৎপাদন করে, যকৃৎ বিষ অপসারণ করে, দেহ থেকে বিষ অপসারণ করে, যকৃৎ পানি সাম্যতা রক্ষা করে, এগুলো বলতে পারো। ঠিক আছে, বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, সব তো তুমি লিখে দিয়ে আসতে পারবা কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তো রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখে, এগুলো আমরা পারবো। আচ্ছা, অগ্নাশয়। অগ্নাশয় দৈর্ঘ্য প্রস্থ অলরেডি বলা হয়ে গেছে। অগ্নাশয়ের দৈর্ঘ্য প্রস্থ অলরেডি আমাদের বলা হয়ে গেছে। 12 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 5 সেন্টিমিটার চওড়া। দেহকে এদের অগ্নাশয়কে মাথা, দেহ এবং লেজে ভাগ করা যায়। অগ্নাশয় থেকে উইটসাং নালী আসে, যেটা অ্যাম্পল অফ ভ্যাটার দিয়ে ক্ষুদ্রান্তির নামে প্রবেশ করে, এগুলো সব আমরা জানছি। এখন ডাইরেক্ট প্রশ্ন চলে যাব, কেন মিশ্র গ্রন্থি বলে, কেন মিশ্র গ্রন্থি বলে। হোয়াট ইজ মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি মানে যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় হিসাবে কাজ করে। অন্তঃক্ষরা হিসাবে কোনো গ্রন্থি হরমোন ক্ষরণ করে, বহিঃক্ষরা হিসাবে এনজাইম ক্ষরণ করে। তাহলে প্রথমে তুমি এই কথা লিখবা যে মিশ্র গ্রন্থি কি, যারা একাধারে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হয়। লিখবা অন্তঃক্ষরা হিসাবে, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে নালীবিহীন, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে এরা নালীবিহীন ও হরমোন ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু নালী নাই, হরমোন ক্ষরণ করে। তাহলে হরমোন কার মাধ্যমে পরিবাহিত হবে, তাহলে বলো তো একটু মাথা খাটায়, যেহেতু নালী নেই, রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। আর বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে, বহিঃক্ষরা হিসাবে নালী থাকে, বাইকার্বনেট ও এনজাইম ক্ষরণ করে, বাইকার্বনেট ও এনজাইম ক্ষরণ করে। এখন নিচে বর্ণনা দিবা। বর্ণনা দেওয়ার জন্য কি করবা, সুন্দর করে চার্ট আঁকাবা। এখানে লিখবা গ্রুপ, এটুকুর মধ্যে আলোচনা হবে অন্তঃক্ষরা, এটুকুর মধ্যে আলোচনা হবে বহিঃক্ষরা। ঠিক আছে, তারপর দেখো এর ভিতরে আবার সাবভাগ থাকবে। অন্তঃক্ষরা হিসেবে আবার 4টা থাকবে, 1টা 2টা 3টা এবং 4টা। বহিঃক্ষরা হিসেবে থাকবে 2টা। ঠিক আছে, এবার লিখবা, এবারে উপরে লিখবা হচ্ছে কোষ, এখানে লিখবা হচ্ছে কোষ, কোষের ক্ষরণ এবং কাজ। ভাই এইভাবে লিখবা, তোমার 100% নাম্বার তুমি পাবা এভাবে লিখলে। খেয়াল করো, অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে তার কোষগুলো কি কি, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। আর বহিঃক্ষরা হিসাবে বহিঃক্ষরার কোষগুলোকে অ্যাসিনাস বলা হয়। অ্যাসিনাস কি বলা হয়, অ্যাসিনাস, অ্যাসিনার কোষ কি বলা হয়, অ্যাসিনার কোষ। এখন একটা ব্যাপারে আসো, অগ্নাশয়ের বহিঃক্ষরা যে কোষগুলো আছে যারা এনজাইম ক্ষরণ করবে, এগুলোকে অ্যাসিনাস নামে ডাকা হয়। আর অন্তঃক্ষরা কোষগুলো একসাথে থাকে, ওটাকে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বলা হয়। তো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলা, এগুলাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স, আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স। ল্যাঙ্গারহেন্স দ্বীপপুঞ্জ থেকে নামটা করা হয়েছে। আর বহিঃক্ষরা হিসাবে থাকে হচ্ছে অ্যাসিনাস, অ্যাসিনার কোষ, এটাকে অ্যাসিনাসও ডাকা হয়। আচ্ছা দেখো, আলফা কোষ থেকে ক্ষরণ হবে গ্লুকাগন,
আলফা কোষ থেকে ক্ষরণ হবে গ্লুকাগন, এই গ্লুকাগন একটু আগে দেখছি। বিটা কোষ থেকে ক্ষরণ হবে ইনসুলিন, মনে রাখতে হবে। বিটা কোষ থেকে ক্ষরণ হবে ইনসুলিন। ডেল্টা কোষ থেকে ক্ষরণ হবে সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষ থেকে ক্ষরণ হবে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। নাম দেখে চিন্তা পারতেছি, প্যানক্রিয়াটিক মানে প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। অ্যাসিনার কোষ থেকে একবার ক্ষরণ হবে বাইকার্বনেট, আরেকবার ক্ষরণ হবে এনজাইম। অর্থাৎ তার যে বহিঃখরা কোষ আছে এখান থেকে এনজাইম ক্ষরণ হবে আর বাইকার্বনেট ক্ষরণ হবে, দুটাই হবে। এখন দেখো এখান থেকে আসি, বাইকার্বনেট কি করবে? ক্ষারীয় পরিবেশ তৈরি করবে, ক্ষারীয় পরিবেশ তৈরি করবে। আর এনজাইমগুলা ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে যায় কি করবে? খাদ্য পরিপাক করবে, খাদ্য পরিপাক করবে। শেষ কাজ। কেমন খাদ্য পরিপাক করবে অলরেডি কিন্তু আমি দেখাই দিছি। আসো, গ্লুকাগন কি করবে? গ্লুকাগন গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করছে। তাহলে সে কি করছে? গ্লুকোজের পরিমাণ বাড়াইছে, মনে আছে? গ্লাইকোজেন যেগুলা ছিল আমরা যখন স্টার্ভিং করতেছি, রোজা রাখছি, সেগুলোকে আবার কিসে পরিণত করছে? গ্লুকোজে পরিণত করছে। তাহলে গ্লুকোজের পরিমাণকে সে বাড়াইছে। ইনসুলিন কি করছিল? খাবার পরে যে অতিরিক্ত গ্লুকোজগুলো ছিল সেগুলোকে গ্লাইকোজেনে শিফট করছিল, আগের জিনিসই কিন্তু, দেখছো? তাহলে সে গ্লুকোজের পরিমাণকে কমাইছে। এগুলো কোথায় হয়েছে? লিভারে হয়েছে। সোমাটোস্টেরিন কি করছে? সোমাটোস্টেরিন আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ, বেশিরভাগ ক্ষেত্রে এরা কি করে? বন্ধ করে, আলফা বিটাকে বন্ধ করে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কি করছে? সকল ক্ষরণ বন্ধ, অগ্নাশয় ক্ষরণ বন্ধ, অগ্নাশয় ক্ষরণ বন্ধ করছে। অগ্নাশয় সকল ক্ষরণকে সে বন্ধ করে দিছে, ইভেন এইগুলো সহ। এই হচ্ছে কাজ। এই চার্ট লিখে দিবা, তোমাকে নাম্বার দিতে বাধ্য, দিয়ে দিবে তোমাকে নাম্বার। তুমি চাইলে কি করতে পারো? এই যে এনজাইমের মধ্যে বেশ কিছু লিখে দিতে পারো, যে এই এনজাইমের মধ্যে আরেকটা অংশ বাড়াইতে পারো। লিখতে পারো যে শর্করা পরিপাককারী, আমিষ পরিপাককারী, প্রোটিন পরিপাককারী। শর্করা পরিপাককারীর মধ্যে লিখবা অ্যামাইলেজ আর মল্টেজ। আমিষ পরিপাককারীর মধ্যে লিখবা অনেকগুলোই তো আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইলাস্টেজ, অনেকগুলো আছে। লাইপেজের মধ্যে লিখবা, ফ্যাটের মধ্যে লিখবা লাইপেজ। এখানে লিখে দিবা এরা শর্করা, আমিষ এবং স্নেহ খাবার পরিপাক করে। তুমি চাইলে এটাকে বর্ধিত করতে পারো, বাট এই উপরে যেগুলো আছে এগুলো এক সেম। অগ্নাশয়ের পরিপাক কিন্তু অলরেডি আমি দেখাইছি তোমাদেরকে, খাবারের পরিপাক এনজাইম দিয়ে। তাহলে আবার মনে রাখি যে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের মধ্যে আলফা বিটা ডেল্টা পিপি কোষ থাকে। আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, সে অতিরিক্ত সে গ্লাইকোজেনগুলোকে গ্লুকোজে শিফট করে, অর্থাৎ গ্লুকোজের পরিমাণকে কমায়। ইনসুলিন গ্লুকোজের পরিমাণকে গ্লুকাগন গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। ইনসুলিন কমায় কিভাবে? গ্লুকোজকে গ্লাইকোজে পরিণত করে। সোমাটোস্ট্যাটিন সব আলফার বিটা কোষের ক্ষরণকে বন্ধ করে, আর প্যানক্রিয়াটিক পরিবার সকল ক্ষরণকে বন্ধ করে দেয়, ইনক্লুডিং এইগুলা। তো এখানে এই দুটো এমসিকিউ খুব আসে, ইনসুলিন বাড়ায় না কমায়, গ্লুকাগন বাড়ায় না কমায়, এই দুটো জিনিস একটু মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউতে আসে। আর এই পুরোটাই আবার এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। এই হচ্ছে অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়। ক্লিয়ার? অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয় এটা আমরা দেখলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটু প্রথমে চলে আসি, তাহলে শর্করা আমিষের স্নেহর পরিপাক আমরা দেখে ফেলছি পুরোটা। পাকস্থলীর ক্ষুদ্রান্ত আর মুখে পরিপাক আমরা দেখে ফেলছি। যকৃতে সঞ্চয় ভূমিকা পড়ে ফেলছি। অগ্নাশয়ের মিশ্রগ্রন্থি কেন বলে এটাও আমরা পড়ে ফেলছি। পরিপাকে হরমোন আর স্নায়ুর ভূমিকা আলাদা আলাদা করে পড়ে ফেলছে, বইয়ে তোমাদের একসাথে লেখা আলাদা আলাদা করে ফেলছে। এখানে একটা জিনিস মনে রাখবে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক প্লেক্সাস আছে আমাদের সাবমিউকোসাস স্তরে, ঠিক আছে? বইয়ের নিহিত অন্তর্নিহিত স্নায়ু জালক এগুলো লেখা আছে, তোমার বই থেকে একটু দেখলেই পারবে, এটা অত বেশি ইম্পর্টেন্টও না। স্থূলতা নামক টপিকটা এখন বাদ আছে, শোষণটা বাদ আছে। হ্যাঁ, স্থূলতা এবং শোষণ। আচ্ছা, স্থূলতা খুবই সহজ। স্থূলতা কি? আদর্শ দৈহিক ওজনের 20% অতিরিক্ত মেদ, এটাকে বলে স্থূলতা। আদর্শ দৈহিক ওজনের যদি 20% অতিরিক্ত মেদ থাকে ওটাকে বলে স্থূলতা। আরেকটা সংজ্ঞা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বেরিয়াট্রিক্স। এই দুইটা সংজ্ঞায় আসে পরীক্ষায়। বেরিয়াট্রিক্স এই সংজ্ঞাটা কি? চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, রোগ প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ নিয়ে আলোচনা করা হয়, ওটাকে বলে বেরিয়াট্রিক্স। আমি লিখলাম না। তাহলে একটা সংজ্ঞা হচ্ছে স্থূলতা।
স্থূলতার সংজ্ঞা হচ্ছে আদর্শ দৈহিক ওজনের 20% অতিরিক্ত মেদ সঞ্চিত হলে এটাকে বলে স্থূলতা। আরেকটা এমসিকিউ আসে, সেটা কি, আরেকটা সংজ্ঞা আসে কি, বেরিয়াট্রিক্স। বেরিয়াট্রিক্স কি, চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় স্থূলতার কারণ, প্রতিকার, প্রতিরোধ, ওষুধ, চিকিৎসা, অস্ত্রোপচার নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয়। এখন আসো আদর্শ দৈহিক ওজন কীভাবে মাপবো, বিএমআই দিয়ে মাপবো, বডি মাস ইন্ডেক্স। বডি ইন্ডেক্স এটা কেমনে এটাকে কেমনে মাপবো আমরা, বডি মাস ইন্ডেক্সকে আমরা কেমনে হিসাব করব, একটা ব্যক্তির উচ্চতা, তার উচ্চতা আর হচ্ছে তার ভরের অনুপাত, উল্টা লিখছি, ভর এটা থাকবে কেজিতে আর থাকবে উচ্চতা স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে এখানে সংকেতটা কেমন আসবে, কেজি মিটার ইনভার্স 2। এখান থেকে তুমি বের করতে পারবা। হ্যাঁ, তোমাকে যদি সৃজনশীল দেয় তাহলে এখানে তোমাকে কেজিতে আর মিটারে শিফট করে তোমাকে আনসারটা করতে হবে, যদি খুব বেশি একটা আসে না, ঠিক আছে, পরীক্ষায় জাস্ট এইটাই আসে। এখন এখানে কিছু স্টেটমেন্ট আছে যে কোন বিএমআই থাকলে কি হয়, কোন বিএমআই, একজন ব্যক্তি কত বিএমআই থাকলে তাকে কত কীভাবে ডাকা হয়, এটা কিন্তু এমসিকিউতে আসে, চলে আসে, সৃজনশীলও চলে আসে। সৃজনশীল আসে তখন তোমাকে ওটার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু আনসার করতে হয়। যেমন এই মানটা যদি 18.5-এর নিচে হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আন্ডারওয়েট, ওজনহীন। এটা যদি 18.5 থেকে 24.99-এর মধ্যে থাকে তাহলে নর্মাল। তারপরে 25 থেকে যদি সেটা 29.99-এর মধ্যে থাকে তাহলে এক্সট্রা ওয়েট। তারপরে 30 থেকে যদি 34.9 থাকে তাহলে হচ্ছে স্থূলতার প্রথম স্তর বা ফার্স্ট স্টেজ অফ ওবেসিটি। ওবেসিটি মানে কি, স্থূলতা। ওবেসিটি মানে হচ্ছে স্থূলতা। যদি সেটা 35 থেকে 39.99-এর মধ্যে থাকে তাহলে সেটা সেকেন্ড স্টেজ অফ ওবেসিটি। আর যদি সেটা 40-এর উপরে চলে যায় তাহলে সেটা থার্ড স্টেজ অফ ওবেসিটি। আরেকটা সেটা 100+ হয়ে যায়, ওটা হচ্ছে মরবেড স্থূলতা। 100+ হলে মরবিড স্থূলতা, এটা জানতে হবে, ঠিক আছে, এমসিকিউতে আসে। আচ্ছা, স্থূলতার কারণে কি কি রোগ হয়, ঠিক আছে। স্থূলতার কারণে রোগ হইতে পারে কি, করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, স্তন ক্যান্সার, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, এই ধরনের রোগ হইতে পারে, যকৃতের রোগও হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কি রোগ হইতে পারে। আবার কি কি রোগ থাকলে, কি কি অসুখ থাকলে স্থূলতা হয়, এটা কিন্তু আরেকটা জিনিস। যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে স্থূলতা হবে, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম, এগুলো থাকলে স্থূলতা হইতে পারে। তাহলে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে স্থূলতা থাকলে কি রোগ হয়, টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হৃদরোগ, স্লিপ অ্যাপনিয়া, ঠিক আছে, এগুলো হইতে পারে। আর কি রোগ থাকলে সেটা স্থূলতার রূপ নিতে পারে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম। এখন কি কি ওষুধ খাইলে স্থূলতা হইতে পারে, এটাও আছে। যেমন তুমি স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খাও তাহলে তোমার স্থূলতা হইতে পারে, ঠিক আছে। অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ খাইলে, বিষণ্ণতা দূর করার রোগের ওষুধ খাইলে হইতে পারে। জন্মবিরতিকরণ পিল এটা নিলে তোমার আস্তে আস্তে তুমি স্থূলতার দিকে চলে যেতে পারো। ইনসুলিন এবং কিছু কিছু ডায়াবেটিস ওষুধের কারণে স্থূলতা হইতে পারে। এগুলো হচ্ছে কি ওষুধ সেবন করলে স্থূলতার দিকে যাইতে পারে। আবার কিছু কিছু ওষুধ স্থূলতার চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ধরো অলিস্ট্যাট, ঠিক আছে, এটা একটা ওষুধ, বইয়ে লেখা আছে। তো এগুলো তোমরা একটু পড়বা, তারপর তোমাদের জানতে হবে কী কী কারণে স্থূলতা হইতে পারে। তাহলে এগুলো আমি আর আমার পড়ানোর মধ্যে এখানে আসলে তেমন কিছু নাই। কারণ আর হচ্ছে প্রতিকার ও প্রতিরোধ, আমি তোমাদের বলে দিই। কারণের মধ্যে কী কী থাকতে পারে, দেখো যদি পরীক্ষা আসে কারণের মধ্যে বলবো অতি ভোজন করলে তোমার তো স্থূলতা হবেই। পারিবারিক জীবনযাত্রা, তোমার পারিবারিক জীবনযাত্রা তুমি সবসময় ফ্যাট জাতীয় খাবার খাও, ভাই তোমার তো স্থূলতা হবে। কর্মক্ষেত্র, যে কর্মক্ষেত্রে শারীরিক পরিশ্রম কম হয় সেখানে স্থূলতা হবে। তারপর হচ্ছে মানসিক আঘাত, এর কারণেও কেউ ঘরে বসে থাকলে হইতে পারে। অতিরিক্ত বিশ্রামের কারণে হইতে পারে। লিঙ্গভেদে পুরুষদের থেকে স্ত্রীদের একটু নারীদের চেয়ে ক্যালোরি বেশি বহন করে, এই কারণে পুরুষের থেকে নারীদের মেদ যাওয়ার আশঙ্কা বেশি থাকে। গর্ভাবস্থায় 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়, এটাও তুমি লিখতে পারো। তারপর হচ্ছে নিদ্রার অভাবে হইতে পারে। তারপরে কি কি অসুখের কারণে তো বললাম, আমি পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম। কিছু ওষুধ সেবনেও স্থূলতা হইতে পারে, এগুলো হচ্ছে কারণের মধ্যে। কি কি ওষুধ সেবন, ওই যে বললাম অ্যান্টি ডিপ্রেসেন্ট, থাইরয়েডের কিছু ওষুধ আছে সেগুলা, তারপরে জন্মবিরতিকরণ পিল, ইনসুলিন, এগুলো কারণে হইতে পারে। প্রতিকার প্রতিরোধের মধ্যে কী করতে হবে,
প্রতিরোধের মধ্যে তুমি পড়বা হচ্ছে প্রতিরোধের মধ্যে নিয়মিত ব্যায়াম করতে হবে, ঠিকমতো আহার করতে হবে, স্বাস্থ্যসম্মত আহার, খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, লোভনীয় আহার পরিহার করতে হবে, একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে, একটা বয়সের মধ্যে এক্সারসাইজ মাস্ট, দেহের ওজন সবসময় চেক করতে হবে, শাকসবজি বেশি পরিমাণে খাইতে হবে। তারপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে ওষুধ খাইতে হবে, কিছু ওষুধের নাম তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা পড়তে পারো। তারপরে জিআই হরমোন আছে, কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, এগুলো ব্যবহার করা যেতে পারে, ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই। অথবা বেরিয়াট্রিক সার্জারিও করা লাগতে পারে, অনেকে বেরিয়াট্রিক সার্জারির দিকে চলে যায়। যেমন আদনান সামি নামে একজন গায়ক আছে, একসময় অনেক বেশি ওবেস ছিল উনি, পরে বেরিয়াট্রিক সার্জারি পর্যন্ত ওনার করা লাগছে। ঠিক আছে, সার্জারি ফ্যাট ট্যাট কেটে টেটে অনেক প্রসেস আছে, করতে পারে। ঠিক আছে, ল্যাপারোস্কোপিক সার্জারি আছে, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি আছে, তারপর গ্যাস্ট্রিক স্লিপ আছে। এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সার্জারি, মানে ওবেসের সার্জারির মধ্যে অন্তর্ভুক্ত। এবং এগুলো কোথায় বেরিয়াট্রিক্স আলোচনা করে। হোয়াট ইজ বেরিয়াট্রিক্স? বেরিয়াট্রিক্স হচ্ছে যেই মানে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হচ্ছে তোমার কি নিয়ে আলোচনা করে, ওবেসিটি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, সব শেষে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে খাদ্যবস্তুর শোষণ। শোষণ শোষণ থেকে আসলে সৃজনশীলভাবে প্রশ্ন আসে না। শোষণ কোথায় হয়? ভিলায় হয়। কোথায়? ভিলায়। ভিলায়, ক্ষুদ্রান্তের ভিলায়। ক্ষুদ্রান্তের ভিলায়। ভিলায় কত লক্ষ আছে? 50 লক্ষ ভিলায় আছে। 50 লক্ষ ভিলায় আছে। এখন আসো, শর্করা শোষণ কেমনে হয়? ব্যাপন প্রক্রিয়ায় হইতে পারে, সক্রিয় শোষণ প্রক্রিয়ায় হইতে পারে, দুইটাই হইতে পারে। ব্যাপন প্রক্রিয়া, সক্রিয় শোষণ প্রক্রিয়া। ব্যাপনটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণ কি? যেই শোষণ প্রক্রিয়া তোমাকে কি দিতে হবে? শক্তি দিতে হবে। যে শোষণ প্রক্রিয়া তোমাকে শক্তি দিতে হবে সেটাকে বলা হয় সক্রিয় শোষণ। ঠিক আছে, তারপরে প্রোটিন। প্রোটিন কেমনে শোষণ হইতে পারে? প্রোটিনও সেম, ব্যাপন এবং সক্রিয় শোষণ। ফ্যাট, ফ্যাটের ক্ষেত্রেও কি ব্যাপন এবং সক্রিয় শোষণ হয়, কিন্তু ফ্যাটটা একটু জটিল। ফ্যাট শোষণ প্রক্রিয়াটা একটু কি জটিল। ফ্যাট শোষণ প্রক্রিয়াটা কি একটু জটিল। ঠিক আছে, তো ফ্যাট শোষণ প্রক্রিয়াটা আসলে সাধারণত সৃজনশীল আসে না। যদি কখনো আসে তখন তুমি লিখবা যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তো পরিপাক প্রক্রিয়ার পরে তুমি পাইছো, তাই না? পরিপাক করার পরে তো তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলগুলো তুমি পাইছো। এই ফ্যাটি অ্যাসিডের মধ্যে যেগুলা ক্ষুদ্র এগুলা ব্যাপন প্রক্রিয়ায় ভিলায় ঢুকে যাবে। কিন্তু যেসব ফ্যাটি অ্যাসিডগুলো বড় থাকবে, সেগুলা পিত্ত লবণের সাথে যুক্ত হবে। পিত্ত লবণের সাথে সাথে সে কিছু কোলেস্টেরলকেও নিবে। কাকে নিবে? কোলেস্টেরল এর সাথে যুক্ত হবে, কিছু ভিটামিনের সাথে সে যুক্ত হবে। এগুলোর সাথে যুক্ত হয়ে সে যে জিনিসটা তৈরি করবে তার নাম হবে মাইসেলি। কি হবে? তার নাম মাইসেলি। এই মাইসেলি কি করবে? এই মাইসেলি ভিলায়ে প্রবেশ করবে এবং প্রবেশ করার সময় পিত্ত লবণটাকে আবার বাইরে রেখে আসবে। আবার সে কি করে আসবে? বাইরে রেখে আসবে। ঠিক আছে, ওকে, বাইরে রেখে আসবে। এই মাইসেলি কি করলো? মাইসেলি ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করলো। কি প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায়। এই ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে প্রবেশ করলো। কার কোষ? ক্ষুদ্রান্তের ভিলায়ের কোষ এর কোষে প্রবেশ করলো। ভিলায়ের কোষে প্রবেশ করার পরে কোলেস্টেরল এবং ফসফোলিপিডের সাথে যুক্ত হবে। ভিলায়ের কোষে কি হইলো? এই যে মাইসেলির সাথে আরও কিছু কোলেস্টেরল অ্যাড হইলো এবং ফসফোলিপিড অ্যাড হইলো। তো ফসফোলিপিড কি করে? আবরণ তৈরি করে। তাহলে ফসফোলিপিডের মোড়ক তৈরি হবে একটা। এবং এই পুরো জিনিসটা মোড়কে আবৃত হয়ে তার নাম হয়ে যাবে কাইলোমাইক্রন। কি? কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন কিটা আসতে পারে পরীক্ষা? হোয়াট ইজ কাইলোমাইক্রন? কাইলোমাইক্রন হচ্ছে ভিলায়ের কোষের ভিতরে মাইসেলি, কোলেস্টেরল এবং ফসফোলিপিডের আবরণ দিয়ে ফসফোলিপোপ্রোটিন। এটা ফসফোলিপিড না, ফসফোলিপোপ্রোটিন। একটু কারেকশন করো, এটা হচ্ছে ফসফোলিপোপ্রোটিন। ফসফোলিপোপ্রোটিন একই জিনিস, ফসফোলিপিড আর ফসফোলিপোপ্রোটিন একই জিনিস। কাইলোমাইক্রন হলো। এই কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করবে। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় ভিলায়ের কোষ ত্যাগ করবে। এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ ত্যাগ করে সে বের হয়ে লসিকা নালীতে প্রবেশ করবে। কোথায়? লসিকা নালীতে প্রবেশ করবে। এই লসিকা নালী এখন যাইতে থাকবে। এই লসিকা নালী লসিকা তন্ত্রে যাবে। লসিকা তন্ত্র থেকে পরে শিরাতন্ত্রে যাবে। শিরাতন্ত্র থেকে আবার সে লিভারেই যাবে। লিভারে যে
যখন যতটুকু দেবো ততটুকু থাকবে, এই হচ্ছে ফ্যাট শোষণ। আর বাকিরা দেখো এই যে শর্করা আর প্রোটিন, সে কী করবে, ব্যাপন আর সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে, ব্যাপন এবং সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে তারা ক্ষুদ্রান্তের শিরাতে চলে যাবে, সেখান থেকে সে হেপাটিক পটল শিরার মাধ্যমে লিভারে যাবে, লিভার থেকে পরে যখন যতটুকু রাখার লিভারের দরকার সে রাখবে, আর বাকিটা সে হার্টের কাছে প্রেরণ করে দেবে। ঠিক আছে, এই জন্য লিভারকে পোর্ট বলতেছে, পোর্টাল সিস্টেম বলতেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমি আবার একটু বলি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে ফ্যাটের প্রোডাক্ট। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, ফ্যাটি অ্যাসিডের মধ্যে ক্ষুদ্র থাকবে কিছু, বড় থাকবে কিছু, ক্ষুদ্রগুলা ঢুকে যাবে, ক্ষুদ্র ক্ষুদ্র যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে ব্যাপন প্রক্রিয়ায় সে ভিলাইয়ের শোষণকারী কোষের মধ্যে ঢুকে যাবে, ভিলাইয়ের ভিতরে ঢুকে যাবে, আঙুরের মতো থাকে ভিলাই। আর বড়গুলা পিত্ত, লবণ, কোলেস্ট্রল, ভিটামিনকে একসাথে নিয়ে সে পরিণত হবে মাইসিলি। এই মাইসিলি পরে ভিলাইয়ের কোষে প্রবেশ করবে ব্যাপন প্রক্রিয়ায়, বেশি ঘনত্বযুক্ত হয়েছে, বুঝছো, বেশি ঘনত্বযুক্ত হওয়ার জন্য সেই কাজগুলো করছে। এমনি তো সে আগে থেকে বড় ছিল, বাট ঢুকার সময় সে পিত্ত লবণটাকে বাইরে রেখে যাবে, পিত্ত লবণকে নিয়ে ঢুকবে না। ভিতরে ঢুকার পরে সে কোথায় ঢুকলো, কোষের ভিতরে ঢুকলো, ভিলাইয়ের কোষে ঢুকলো। ভিলাইয়ের কোষে যাওয়ার পরে ভিলাইয়ের কোষে সে কাকে পাবে, ভিলাইয়ের কোষে মধ্যে সে অনেক কোলেস্টেরলকে পাবে, ভিলাইয়ের কোষে কী পাবে, কোলেস্টেরলকে পাবে, কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিনকে পাবে। এই ফসফোলিপিড কী করে, নর্মালি আবরণ তৈরি করে, আবরণ তৈরি করে। এবং তার মধ্যে মাইসেলিগুলো কিন্তু তখন ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়েছে, হ্যাঁ, যাই হোক, ওটা দরকার নাই। এটার নাম হবে কাইলোমাইক্রন। কি নাম হবে, কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রন এক্সোসাইটোসিস প্রক্রিয়া, সে তখন কোষের ভিতরে ঢুকে আছে, তাই না, কোষের ভিতরে থাকা তো তার দরকার নাই, তাকে কোথায় যেতে হবে, রক্তনালিকাতে অথবা লসিকাতে। সে রক্তনালিকাতে যাবে না, রক্তনালিকাতে কারা যাবে, এরা যাবে হচ্ছে রক্তনালিকা কারা, শর্করা আর অ্যামিনো অ্যাসিড, যাবে লসিকাতে যাওয়ার পর লসিকাতন্ত্রে যাবে, শিরাতন্ত্রে যাবে, দিন শেষে লিভারে তো যেতে হবে। ঠিক আছে, আর প্রোটিন আর শর্করা যারা আছে, এই যে প্রোটিন আর শর্করা যারা আছে তারা কি করবে, রক্তনালীতে যাবে, রক্তনালী থেকে আবার সে লিভারেই যাবে দিন শেষে। সবার প্রোডাক্ট কোথায়, লিভারে। তাহলে শর্করা আর আমিষ, শর্করার মধ্যে কি আছে, গ্লুকোজ, আর আমিষের মধ্যে কি আছে, অ্যামাইনো অ্যাসিড। এরা কি হবে, সক্রিয় শোষণের ব্যাপন প্রক্রিয়ায় ক্ষুদ্রান্তে ভিলায় যাবে, ভিলাই থেকে ক্ষুদ্রান্তে যে রক্তনালী আছে রক্তনালীতে ঢুকবে, রক্তনালিকা থেকে হেপাটিক পটল শিরার মাধ্যমে লিভারে যাবে, দিন শেষে লিভারই। সবার গন্তব্য কোথায়, লিভারে। পানি শোষণ সেম, 400 থেকে 200 মিটার পানি প্রতিদিন শোষিত হয়, ক্ষুদ্রান্ত শোষিত হয়, বৃহদান্তেও শোষিত হয়, খনিজ লবণও শোষিত হয় সক্রিয় শোষণ পদ্ধতিতে, ভিটামিনও সক্রিয় শোষণ এবং ব্যাপন পদ্ধতিতে, দুইটা পদ্ধতিতেই হয়। ঠিক আছে, এগুলো অত বেশি তেমন বেশি আমাদের লাগে না। ঠিক আছে, গেল। এখন দেখো, তুমি তো শোষণ পড়ে ফেললা, মোটামুটি শোষণ থেকে আমাদের এইটুক পড়লে আমার চলে। বৃহদান্ত্র টপিকটা বাদ গেল না, বৃহদান্ত্রের মধ্যে তো আমাদের কিছু জিনিস জানতে হবে। বৃহদান্ত্রের মধ্যে কি জানবা, বৃহদান্ত্রের মধ্যে কটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃহদান্তে 500 রকমের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। এই মিথজীবী ব্যাকটেরিয়া কী করে, খাদ্যের যে অপাচ্য অংশ যেগুলো আছে, সেই অপাচ্য অংশগুলোকে, র্যাফেজগুলোকে, যেগুলোকে আমরা পরিপাক করতে পারি না, যেমন আমার সেলুলোজ খায় যেগুলোকে পরিপাক করতে পারি না, এগুলোকে গাজন করে, ফার্মেন্টেশন করে, পচায়া মল আকারে বের করে। এবং এই পচানোর সময় মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস বের হয়। এই হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে মলের গন্ধরা হয়। এটা মিথজীবী ব্যাকটেরিয়া, কত রকমের, 500 রকমের। এবং এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু হচ্ছে ইকোলাই, এটা ভিটামিন কে, ভিটামিন B12 তৈরি করে। ঠিক আছে, ইকোলাই যে ব্যাকটেরিয়াটা। তারপরে খাদ্যবস্তুর শোষণ, দেখো বৃহদান্ত থেকেও কিছু শোষণ হয়, 70 থেকে 80% পানি, যেটুকু পানি ক্ষুদ্রান্ত শোষণ করতে পারে না, তারপরেও 70 থেকে 80% পানি বৃহদান্ত আবার শোষণ করে ফেলে, ভিটামিনও শোষণ করে। বিশেষ করে ভিটামিন কিন্তু বৃহদান্তে শোষিত হয়। বৃহদান্তে একটা গবলেট কোষ পাওয়া যায়, যেটা মিউকাস ক্ষরণ করে, যাতে করে পায়খানা কি হয়, পিচ্ছিল হয়। তারপরে মল উৎপাদন করে, প্রতিদিন 350 গ্রাম আর্দ্র মল এভাবে বৃহদান্তে আসে, পানি আবার শোষিত হয়, শেষমেশ 135 গ্রাম আর্দ্র মল তৈরি হয়। কত গ্রাম, 135 গ্রাম। তো লিখে রাখি আমি এটা, 135 গ্রাম মল তৈরি হয়। 350 গ্রাম তরল মন্ড আসে, যে তরল মন্ড থেকে 135 গ্রাম মল তৈরি হয়। ঠিক আছে, আর মল ত্যাগ করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডেফিকেশন রিফ্লেক্স। মল ত্যাগ করার প্রক্রিয়াকে বলা হয় ডেফিকেশন, আর এর ফলে যে আমাদের যে একটা মল আসার পরে যে একটা চাপ জাগে, ওই চাপটাকে বলা হয় ডেফিকেশন রিফ্লেক্স। মলের যে চাপ, এটাকে বলা হয় কি, মল ত্যাগ করাকে বলা হয় ডেফিকেশন, আর এর ফলে যে রিফ্লেক্সটা হয় এটাকে বলা হয় ডেফিকেশন রিফ্লেক্স। মল ত্যাগ করতে যে কি লাগে, উদরের পেশি লাগে। মল ত্যাগ করতে কি লাগে, উদরের পেশি চাপ দেওয়া লাগে। আরেকটা পেশি লাগে, সেটা হচ্ছে কি, ডায়াফ্রাম কি, যেটাকে আমরা মধ্যচ্ছদা বলি। দেখো আমাদের বুক আর পেটের মাঝখানে একটা পর্দা আছে, এটাকে ডায়াফ্রাম বলে। এই ডায়াফ্রামটাও নর্মালি আমরা জানতাম শ্বাস প্রশ্বাসে হেল্প করে, আরেকটা কাজ আছে, মল ত্যাগ করার সময় চাপ দেয়। আর আমাদের তলপেটের যে পেশি, উদরের যে পেশি, সেটা চাপ দেয়, এটাকে ডেফিকেশন বলা হয়। আর মলে
মলত্যাগটাকে সহজ করে কে? লুব্রিকেশন, লুব্রিক্যান্ট। মলত্যাগকে কে সহজ করে? লুব্রিক্যান্ট। এই লুব্রিক্যান্ট কে ক্ষরণ করে? ওই যে গবলেট কোষ। কোন কোষ? গবলেট কোষ। তাহলে বৃহদান্ত্রে এটা মনে রাখবা, বৃহদান্ত্রে মিউকাস কে ক্ষরণ করে? বৃহদান্ত্রে মিউকাস ক্ষরণ করে গবলেট কোষ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা মেডিকেলেও আসছে, এমসিকিউর জন্য লাগবে এগুলো, ঠিক আছে। আর গন্ধ কার কারণে হয়? গন্ধ কার কারণে হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাসের কারণে হয়। মলত্যাগ করতে কোন পেশি লাগতেছে? উদরের পেশি লাগতেছে এবং কি লাগতেছে? ডায়াফ্রাম লাগতেছে। এখানে অনৈচ্ছিক প্রক্রিয়া, ঐচ্ছিক প্রক্রিয়া দুটোই হয় এবং এখানে পেরিস্টালসিসও হয়, ঠিক আছে, ডান।